স্টার্ট রেকর্ডিং। এখন আসি আমরা হচ্ছে ইয়ার মধ্যে। তো আছেন সবাই এখনো না? নাই স্যার আছে স্যার। আছেন? কই আর বাকি গুলা নাই নাকি? কই ইয়া যে ছিল কাজল রেখা। আচ্ছা যাই হোক, আমরা শীটের মধ্যে দেখি এখন। এটাকে ফুল স্ক্রিন মোড করি। এই যে এখান থেকে আমাদের শুরু হয়েছে, এখান থেকে আমাদের যে জব 1 এর কাজ শেষ এখান থেকে। এখন আসি জব 2 এর মধ্যে। এই জব 2 এর মধ্যে কি বলা আছে এটা? তো এটা হচ্ছে জব শিট। তো জব শিট আর স্পেসিফিকেশন শিটের মধ্যে পার্থক্যটা মনে আছে? জব শিটের মধ্যে কি বলা থাকে, আবার স্পেসিফিকেশন শিটের মধ্যে কি বলা থাকে? জব শিটের মধ্যে হচ্ছে একটা জব কিভাবে পারফর্ম করতে হবে প্রথম থেকে হচ্ছে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা কি ধাপগুলো মানে প্রসেসগুলো হচ্ছে মেনটেন করতে হবে, এইটা হচ্ছে আপনার জব শিটের মধ্যে বলা থাকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কি কাজ করতে হবে। আপনাদের এইখানে কোন কোন ইউনিটটা কভার করছে, আপনাদের এই যে সিএস এর মধ্যে যে ইউনিটগুলো ছিল, দেন ওই ইউনিটের মধ্যে কোন কোন হচ্ছে ইউনিটগুলো কভার করছে এখানে। দেন আপনাদের এই এখানে নাম বলছে ক্যান্ডিডেট নেম। আপনাদের এখানে একটা শিট দিয়ে দিবে কিন্তু অ্যাসেসমেন্টের দিনে। এই ক্যান্ডিডেট নেমের এখানে আপনার নাম লিখতে হবে। তারপর এখানে হচ্ছে জব টু এর মধ্যে আপনার কি কাজ করতে হবে, একটা ভেক্টর লোগো বানাইতে হবে এবং একটা বিজনেস কার্ড বানাইতে হবে। সময় থাকবে 1.5 ঘন্টা সময়। এই 1.5 ঘন্টার মধ্যে এই কাজগুলো করতে হবে। তারপর গেছে ইউনিট কভার, মানে কোন ইউনিটটা আছে, কোন কোন ইউনিটগুলো আছে কভার করছে। একটা হচ্ছে অ্যাপ্লাই, গ্রাফিক ডিজাইন, কনসেপ্ট এবং গাইডলাইন। তো এই যে আমাদের সিএস এর মধ্যে দেখলে বোঝা যাবে যে আপনার অকুপেশনাল যে ইউনিটগুলো আছে, প্রথম ইউনিটটা আছে অ্যাপ্লাই, গ্রাফিক ডিজাইন, কনসেপ্ট এবং গাইডলাইন। তারপরে ক্রিয়েট প্রফেশনাল ডিজাইন ইউজিং ইলিস্ট্রেশন সফটওয়্যার। তারপরে ডেভেলপ ম্যাটেরিয়ালস ফর আউটপুট, মানে একটা আউটপুট প্রদানের জন্য কোন কোন ফরম্যাটে সেভ দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন মার্ক, ক্রোম মার্ক, এইগুলো বিভিন্ন এলিমেন্টগুলোর মাধ্যমে যে কিভাবে একটা মানে প্রিন্ট রেডি বানাইতে হবে আর কি। এই জিনিসগুলো আছে এই ইউনিটগুলো কভার করছে এই জিনিসটা। তারপরে সে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কি বলছে, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডাইরেকশন কেয়ারফুলি, মানে এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই আছে পড়ে এবং বুঝতে হবে। তো বলছে কি, দিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ইজ বেসড অন পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া জিনিসটা কি? এই যে আমাদের সিএস এর মধ্যে যদি আসি, সিএসটা একটু বাই করি নাকি, এখানে আপনাদের সিএস এখানে দেখি এখানে আছে। এখানে দেখায় না, পাঠায় দেই গ্রুপের মধ্যে। তো এই যে সিএস কে ভাঙে না, মানে সিএস এর মধ্যে ইউনিটগুলো আছে না, ইউনিটগুলোকে ভাঙছে এলিমেন্ট আকারে। আবার এলিমেন্ট কে হচ্ছে আবার আরেক ইয়াতে ভাঙছে, ওই জিনিসগুলোকে বলা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, মানে কি কোন কোন বিষয়গুলো পারফর্ম করবে। তো আপনাদের প্রথমে অ্যাসাইনমেন্টের দিনে প্রথমে কিন্তু একটা শিট ধরাই দিই, ওই শিটের মধ্যে টিক মার্ক দিতে হয় অনেকগুলা। দিছিলেন অ্যাসাইনমেন্টের সময় আপনাদের ধরে দেয় নাই? ওই কোথায় টিক মার্ক দেন বলেন দেখি? ওইগুলো হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সবগুলো আছে লেখা থাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া, মানে কি আপনি এই কাজগুলো পারেন, ওই জন্য টিক মার্ক দেন। তো আপনি যদি আপনি প্রথমেই বলে দেন যে আপনি এই কাজগুলো পারেন, তো ওই জন্য কি আপনি যে পরে যদি হচ্ছে বলেন যে এই কাজটা পারতেছি না, তো এই জন্য আপনাকে নট ইয়েট করা কি ওইখানে, মানে ওরা আগে আপনার কাছ থেকে এভিডেন্স একটা কালেক্ট করে নেয় যে আপনি এই কাজগুলো পারেন, এই জন্য অ্যাসাইনমেন্টে পড়ছেন। তো আপনি যদি একটা ক্রস দিয়ে দেন ওইগুলাতে, আপনি ওই ওই দিন আর অ্যাসাইনমেন্টে বসতে পারবেন না, কারণ কি আপনি ওই কাজটা জানেন না। ওই কাজটা জানার পর আপনাকে হচ্ছে এখানে আসতে হবে, অ্যাসাইনমেন্টে বসতে হবে। এই জন্য পারফরমেন্স ক্রাইটেরিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেগুলো পারফর্ম করতে হবে যে কাজগুলা, এই যে ইউনিট অফ কম্পিটেন্সির যে ওই ইয়ার মধ্যে ইউনিটের মধ্যে হচ্ছে কত পারফরমেন্স ক্রাইটেরিয়া যেগুলো আছে, ওইগুলোকে আপনাকে এই ডেমনস্ট্রেশন প্রায় প্র্যাকটিক্যাল করে দেখাইতে হবে। কি কি কিসের ভিত্তিতে? গ্রাফিক ডিজাইন লেভেল 3 যে স্ট্যান্ডার্ড কি মেনটেন করে। তারপর হচ্ছে কি বলছে, দিস অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি উইল বি ইউজড টু মেজার ইওর আন্ডারপেন্ডিং স্কিল। আন্ডারপিনিং স্কিল মানে কি আপনার হচ্ছে নিজের স্কিলের মাধ্যমে এই জিনিসগুলোকে আজকে অ্যাসাইনমেন্টের যতগুলো কাজ এগুলোকে করে দেখাইতে হবে। তারপর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে এই জবটাকে পারফর্ম করতে হবে। তারপর হচ্ছে 15 মিনিট সময় দিয়ে দিচ্ছে আপনাকে, এই যে এই রিসোর্স যেগুলো দিছে, এই যে আপনাকে
এই টুলসটা দিয়েছে এটাকে ভালোভাবে হচ্ছে পড়ে বোঝার জন্য, ফ্যামিলিয়ারাইজ হওয়ার জন্য, নিজের সাথে হচ্ছে কি আছে বোঝার জন্য এই জিনিসটাকে 15 মিনিট সময়কে আপনাকে দেখেন না, 15 মিনিট সময় মানে বলে দিচ্ছে 15 মিনিট ধরে আপনি এটাকে ভালোভাবে পড়েন, বুঝেন, তারপরে কাজ শুরু করেন। এখানে যে জব শিটের মধ্যে কি বলা আছে, এই যে ওয়ার্কিং প্রসেস, প্রসিডিওর, যেটা প্রসেস, যে কোন কোন প্রসেস, কোন ধাপগুলো আছে আপনাকে ফলো করতে হবে। পিপি পরিধান করতে করে নিতে হবে, তারপরে ওয়াশ মেনটেন করে কাজ করতে হবে, তারপরে এই যে জব শিট এবং স্পেসিফিকেশন শিট যেটা দিছে আপনাকে প্রোভাইড করছে ওটাকে পড়তে হবে। তারপর কালেক্ট রিকোয়ার্ড টুলস ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট ফর দ্য জব, মানে কি এই জবের জন্য যে যে টুলস গুলা ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট প্রয়োজন আছে এগুলো কি কালেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে পিসিটাকে প্রিপেয়ার করে নিতে হবে যাতে স্মুথলি রান করে। তারপর গেছে কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, তো জবের ক্ষেত্রে কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আমাদের প্রয়োজন, রিসোর্স গুলো প্রয়োজন আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওইগুলো হচ্ছে অ্যাসেসরের কাছ থেকে কালেক্ট করে নিতে হবে। তো আপনাকে অ্যাসাইনমেন্টের দিনে অবশ্যই হচ্ছে অ্যাসেসর আসে আপনাকে দিয়ে দিবে পেন ড্রাইভে করে, কিছু যেগুলো যেগুলো পিকচার প্রয়োজন আপনাকে তো ওই নেট ইউজ করতে দিবে না, সেক্ষেত্রে এই যেগুলোর মাধ্যমে হচ্ছে পেন ড্রাইভে করে আপনাকে হচ্ছে ইয়াগুলো দিয়ে দিবে, বিভিন্ন পিকচার হইতে পারে, ফন্ট হইতে পারে, যা কিছু প্রয়োজন এগুলো দিয়ে দিবে কিন্তু। তো এগুলো হচ্ছে কালেক্ট করে নিতে হবে অ্যাসেসরের কাছ থেকে। তো তারপর হচ্ছে ওপেন ভেক্টর বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, তো ভেক্টর বেস এই সফটওয়্যারটা আছে, ইলাস্ট্রেটর ওপেন করে কাজ করতে হবে। কি বলছে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, সে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে এবং সেট আপ দ্য ওয়ার্কস প্লেস, দেন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে বলছে এবং হচ্ছে কি সেট আপ ওয়ার্কস প্লেস। তো ওয়ার্কস প্লেস আমরা কোনটাকে বলি, এই ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর দেন একটা ডকুমেন্ট নিয়েছি আমি, এই ডকুমেন্টটা নেওয়ার পর দেন এইটা হচ্ছে আমাকে ওয়ার্কস প্লেস, এটাকে আপনাকে নিজের মতো করে প্রিপেয়ার করে নিতে হবে। সো ওয়ার্কস প্লেস তো বিভিন্ন ধরনের হচ্ছে একটু অগোছালো থাকতে পারে, এখানে আমার অগোছালো আছে, আমি যদি কোনো টুলসটা আমার এইদিকে চলে আসছে অথবা এগুলা হচ্ছে যদি অগোছালো থাকে, এখানে এগুলো আমার সবগুলো অগোছালো আছে এখন। হ্যাঁ, এই জিনিসটাকে আমার কি হচ্ছে কখনো যদি এরকম থাকে, আপনি কি এরকম করে কাজ করবেন নাকি, এটাকে একবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাতে হচ্ছে সুন্দরভাবে থাকে, এই জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইয়া করে নিতে হবে। সে ধরেন আমরা এটা এদিক চলে আসছে, অথবা যদি ওয়ার্কস প্লেসটাকে রিসেট করি আগের অবস্থায় চলে যাবে, উইন্ডো থেকে ওয়ার্কস প্লেস থেকে রিসেট এসেন্সিয়াল ক্লাস, এই একবারে যে আগের অবস্থা এখানে চলে আসছে, এইটা একটু নিচের দিকে আসছে, এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই জায়গায় আসেন সারিয়ে দেবো, এটা এখানে প্লেস হয়ে যাবে, দেন একবারে নতুন যে একবারে ডিফল্ট যে সেটিংটা ওই ডিফল্ট সেটিং এ চলে আসছে। এখন নিজের মতো করে এগুলোকে কাস্টমাইজ করে নেওয়া যাবে, এই জিনিসটাকে ওয়ার্কস্পেস সেট আপ করে নিতে হবে নিজের মতো করে, যাতে হচ্ছে কাজ করতে গেলে কোনো প্রকার সমস্যা না হয়। তারপর কি বলছে, সেভ দ্য ফাইল উইথ নেম জব টু দ্য নিউলি ক্রিয়েট ফোল্ডার, মানে কি আচ্ছা যে নিউলি ক্রিয়েট ফোল্ডার বলতে কি বোঝাইছি, এই যে প্রথম জবের মধ্যে একটা নতুন একটা ফোল্ডার করতে পারে নাই, এই যে প্রথম হচ্ছে জব শিটের মধ্যে এই জায়গায়, এই জায়গায় কিন্তু আপনার একটা কি করতে বলছিল, একটা ডি ড্রাইভের মধ্যে একটা নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দিয়ে একটা ফোল্ডার করতে বলছিল। এই যে আপনি যে একটা ফোল্ডার করছেন, এই ফোল্ডারটার মধ্যে আপনার কি করতে হবে, একটা জব 2 নামে একটা ফোল্ডার করতে হবে। এই যে এখানে আসি, এই যে বলছেন কি টু দা নিউলি ক্রিয়েট ফোল্ডার, যে ফোল্ডারটা করছেন ওইটার মধ্যে কি করতে হবে, সেভ দা ফাইল উইথ নেম টু জব 2। সো আপনাকে এই যে এই জিনিসটাকে সেভ করতে বলছে জব 2 ফোল্ডার। আচ্ছা এইখানে কি বলছে জানেন, সেভ দা ফাইল উইথ নেম জব 2, এখানে তো ফাইলের কথা বলছে, ফোল্ডারের কথা বলা নেই। হুম, হ্যাঁ একটা একটা ফোল্ডার হবে, এই যে একটা নতুন একটা ফোল্ডার নিলাম আমি নিজের নাম দিই, তো এই যে এখানে নিজের নাম দিয়ে একটা ফোল্ডার করলাম, ঠিক আছে, এই যে এইটা এই ফোল্ডারটা, এই ফোল্ডার করার পর এখন এটাকে করতে হবে কি, এই ফোল্ডার করছি, এখন এটা ভিতরে আসি, তো এইটার মধ্যে আর একটা ফোল্ডার করতে হবে, যেটার নাম হবে জব 1। হ্যাঁ ফোল্ডারের ভিতরে ফোল্ডার যে সাব ফোল্ডার যেটা, এখন এই জব 1 এর ভিতরে কি করবো, ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্টের কাজগুলো রাখবো, আবার একটা ফোল্ডার করি জব 2। তো জব 2 তে আমরা কি করবো, যে ইলাস্ট্রেটরের যতগুলো কাজ করবো এটার মধ্যে থাকবে, আবার একটা করবো জব 3, যেটা আবার আমার হচ্ছে ফটোশপের কাজ যেগুলো থাকবে এটা এটার মধ্যে করবো। সে এখন আমার কি করতে হবে, জব 2 এর কাজ করতে হবে, সেগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই, আমার জব 2 নামে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের মধ্যে আমার যত কাজ থাকবে সবগুলো আছে এই ফোল্ডারের মধ্যে থাকবে। সেইভাবে আমাদেরকে এই জিনিসগুলোকে অর্গানাইজ করে নিতে হবে।
তো তারপরে দেখেছে ক্রিয়েট আছে স্পেসিফিকেশন শিটে যেগুলো আছে আপনার কন্ডিশন আছে, কন্ডিশন অনুযায়ী আপনার যে ভেক্টর ডিজাইনগুলো করতে হবে। তারপর কালার স্কিম যেটা আছে আপনার স্পেসিফিকেশন শিটে বলা আছে, যে কালার স্কিম বলা আছে ওই কালার স্কিম অনুযায়ী কাজ করতে হবে। তারপরে অ্যাপ্লাই ইফেক্ট, যে ইফেক্ট গুলো বলা আছে স্পেসিফিকেশন শিটে, এটা সব হচ্ছে স্পেসিফিকেশন শিটের কাজ। এখানে স্পেসিফিকেশন শিটে কি বলা আছে, হচ্ছে এখানে আপনার এই যে কাজের ধাপগুলো বলা আছে, কিভাবে কিভাবে কাজগুলো করবেন এইটা কিন্তু এখানে বলা দেওয়া আছে। সেই জব শিটের মধ্যে বলা আছে কিভাবে কাজের ধাপগুলো, যে মানে কাজের প্রসেসটা, একটা কাজ কিভাবে করে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কাজটা করবেন, এখানে সবগুলো বলে দেওয়া আছে একবারে। যে শেষ পর্যন্ত শাটডাউন কম্পিউটার অ্যান্ড ক্লিন, মানে কাজ আপনার শেষ হওয়ার পর অ্যাসরকে ফাইনাল আউটপুট দেওয়ার পর কি করতে হবে, শাটডাউন দিয়ে আপনার ওয়ার্কস্পেসটা ক্লিন করতে হবে। এই জিনিসটাকে এইখানে জব শিটের মধ্যে বলে দেওয়া আছে। এখন আমরা আসি স্পেসিফিকেশন শিটের মধ্যে। মানে স্পেসিফিকেশন শিটের মধ্যে কি বলা আছে দেখেন হচ্ছে আমাকে জব 2, এই জব 2 এর মধ্যে ক্রিয়েট ভেক্টর লোগো অ্যান্ড ডিজাইন বিজনেস কার্ড। তো আপনার এই দুটো কাজ করতে হবে, একটা লোগো বানাইতে হবে, বিজনেস কার্ড বানাইতে হবে। সেই যে কন্ডিশন কি আছে, কন্ডিশন ফর দা জব, এই জবটার জন্য কন্ডিশন কি কি, যে কন্ডিশন কি কে ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন দ্য সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য গ্রাফিক ডিজাইন লেভেল 3 স্ট্যান্ডার্ড। মানে কি লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে আপনার হচ্ছে সবকিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে কি কাজটা কি করতে হবে। এই জন্য যে এখানে বলছে কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এটা ধরেন আপনি হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, এটা কিন্তু একটা ক্লায়েন্টের হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ডিজাইন ব্রিফ। তো ডিজাইন ব্রিফ জিনিসটা কি, আমি হচ্ছে এখানে সার্চ দিই ডিজাইন ব্রিফ জিনিসটা কি। ডিজাইন ব্রিফটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিজাইন ব্রিফ জিনিস কি, এন্ড ডিজাইন ব্রিফ জিনিসটা কি আসলে, ডিজাইন ব্রিফ কি, ডিজাইন ব্রিফ হলো এমন একটা ডকুমেন্ট যেখানে কোনো ডিজাইন প্রজেক্টের সব গুরুত্বপূর্ণ তথ্য কি আগে থেকেই পরিষ্কারভাবে লেখা থাকে, যাতে ডিজাইনার বুঝতে পারে কি বানাতে হবে, কার জন্য বানাতে হবে এবং কেমন হবে। সেই জিনিসটা বলা কি ডিজাইনের হচ্ছে মানে ডিজাইন করার সময় আপনি যে কোনো একটা ডিজাইন করতেছেন, আপনার ক্লায়েন্ট একটা আপনাকে কাজ দিচ্ছে, আপনি বললো যে একটা আমাকে লোগো বানাই দেন, আপনি কি এমনি একটা লোগো বানাই দিয়ে দিবেন? সো আপনি ওকে হচ্ছে প্রশ্ন করতে হবে যে কোন পারপাসে আপনার কিসের লোগো, কোন কোম্পানির। তো হচ্ছে এইগুলো সবগুলোকে আপনাকে আগে পুষে জানে নিতে হবে। এই জানে নিয়ে শুধু হচ্ছে শুধু কি জানে নিবেন নাকি, এই জন্য কি একটা একটা মানে লিখিত একটা ডকুমেন্ট রাখতে হবে, একটা ডকুমেন্ট রাখতে হবে। এই ডকুমেন্টের মধ্যে কি থাকবে, এগুলো ডিজাইনের যে এই ডিজাইন প্রজেক্টটার মধ্যে সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে ওগুলো ভালোভাবে আপনাকে হচ্ছে করে নিতে হবে, ওর কাছ থেকে কালেক্ট করে নিতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ডিজাইন ব্রিফ। ডিজাইন ব্রিফকে ডিজাইন করার আগে কি ক্লিয়ার ইনস্ট্রাকশন গাইডলাইন, যেটা এই যে ডিজাইন ব্রিফে কি কি থাকে, প্রজেক্ট ওভারভিউ, কি কি ধরনের কাজ, যে লোগো, পোস্টার হোক, ব্যানার হোক, সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটাই হোক, যে অবজেক্টিভ, যে লক্ষ্য কি, এই জিনিসটা এই ডিজাইনটার হচ্ছে লক্ষ্য কি, মানে কেন বানানো হচ্ছে, প্রমোশনের জন্য হইতে পারে, ব্র্যান্ডিং এর জন্য, অ্যাওয়ারনেস। তারপর গেছে টার্গেট অডিয়েন্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে টার্গেট অডিয়েন্সটা কি। তো আপনাকে একটা ডিজাইন করতে বলো, ডিজাইন করছি, তো ডিজাইনটা তো আপনার একটা বৃদ্ধ মানুষের জন্য হইতে পারে, তো বৃদ্ধ মানুষের জন্য ডিজাইন করলে কি করতে হবে, তো ফন্ট গুলো একটু বড় করতে হবে, যাতে হচ্ছে একটু বৃদ্ধ মানুষের কি চোখের সমস্যা থাকে, তাই না? তো আপনি একটা ধরনের একটা চোখের অপারেশনের একটা ব্যানার তৈরি করে দিয়েছেন, সেক্ষেত্রে ফন্ট গুলো রাখছেন অনেক ছোট ছোট, সেক্ষেত্রে কি ওরা হচ্ছে কি ওইগুলো পড়তেই পারবে না। সেক্ষেত্রে টার্গেট অডিয়েন্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে টার্গেট অডিয়েন্সটাকে, যে কার জন্য ডিজাইন করছেন, স্টুডেন্টের জন্য না বিজনেসম্যানের জন্য নাকি কি জেনারেল পিপলের জন্য, সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে কার জন্য এই ডিজাইনটা হইতেছে। ডিজাইন স্টাইল কেমন, কেমন লুক চাইতেছে, মডার্ন না মিনিমাল নাকি কালারফুল না প্রফেশনাল, এগুলোকে অবশ্যই হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে জানিয়ে নিতে হবে যে কিরকম আপনি ডিজাইনের স্টাইলটা চাইতেছেন, কন্টেন্ট কি কি থাকবে, লেখা কি কি থাকবে। সো লেখাটা কি হচ্ছে ওর কাছ থেকে কালেক্ট করে নিতে হবে যে কি কি লেখা থাকবে ওর ডিজাইনের মধ্যে, এই যে যতগুলো জিনিস, কালার কি থাকবে, সো কালার এবং ফন্ট এই জিনিসটাকে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেক বেশি, কালার কি ইউজ করতে হবে, ফন্ট কি ইউজ করতে হবে। তারপর ডেডলাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কতদিনের আপনার প্রজেক্টটা নেবেন। তো আপনি যদি একবারে ডেডলাইন যদি না দেন, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনাকে অনেক কিন্তু মানে জ্বালাতন করবে। একটা ক্লায়েন্ট কিন্তু অনেক মানে মানে একটু মনে হচ্ছে যে একটু সমস্যা, তো বলবে যে এটা একটু ফিক্স করে দেন, আবার আরেকদিন বলবে এইটা একটু ফিক্স করে দেন, আবার এই জন্য কি করতে হবে, একটা ডেডলাইন দিতে হবে যে
এতদিনের মধ্যে আমি কাজটা শেষ করব এবং এই দিনের মধ্যে কাজ শেষ হবে। এই ধরনের একটা ডেডলাইন দিতে হবে। তবে ছোট এক্সাম্পলে যে ডিজাইন একটা পোস্টারের জন্য ডিজাইন করতেছেন, একটা একটা দিছে স্যাম্পল। স্যাম্পলটা কি? একটা পোস্টার ডিজাইন হবে কি অবজেক্টিভ কার জন্য, স্টুডেন্ট অ্যাডমিশন প্রমোশন। তো না, এই ডেডলাইন আছে 3 দিন। তারপর আছে কালার ব্লু হোয়াইট, তারপর কি কন্ট্যাক্ট নাম্বার থাকবে, টাইটেল থাকবে অ্যাডমিশন ওপেন। এই জিনিসগুলো হচ্ছে কি আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো কালেক্ট করে নিতে হবে, তারপর কি আপনি ডিজাইন শুরু করবেন। তো এই জন্য কি আমরা আমাদের একটা দিয়ে দিচ্ছে এখানে, এইটাকে বলা হচ্ছে ডিজাইন ব্রিফ। এখানে আছে বলে দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। দেন আপনাকে ডেডলাইনও দেওয়া আছে যে আপনাকে 1.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে হবে। এবং এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, এখানে বলা আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো ক্লায়েন্ট কি চাইতেছে? আই এম নিড টু আই এম নিড এ অফ এ ট্যালেন্টেড লোগো অ্যান্ড স্টেশনারি ডিজাইনার টু ক্রিয়েট কি আপনারা কি চাইতেছে? একটা ট্যালেন্টেড লোগো এবং হচ্ছে স্টেশনারি ডিজাইন করতে পারবে এরকম একটা ডিজাইনার চাইতেছে ক্লায়েন্ট, যাতে কি করতে পারে? ক্রিয়েট এ মডার্ন অ্যান্ড স্লিক লোগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন ফর মাই সেলুন বিজনেস। এই সেলুন বিজনেস একটা আছে, সেলুনের দোকান আছে, সেটার মধ্যে সেলুনের বিজনেসের মধ্যে কি আর হচ্ছেন একটা লোগো এবং বিজনেস কার্ড প্রয়োজন। সেক্ষেত্রে ওর নাম হচ্ছে ওর যে নাম, বিজনেসের নাম কি আছে? বিউটি সেলুন। এই বিউটি সেলুন হচ্ছে ওর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে এই নামের একটা আমাকে কি করতে হবে? একটা লোগো বানিয়ে দিতে হবে, একটা বিজনেস কার্ড বানিয়ে দিতে হবে। এবং এইখানে বলা আছে কি রিকোয়ারমেন্ট। তো কি রিকোয়ারমেন্ট মানে কি? এগুলা কি অবশ্যই হচ্ছে মেনটেন করতে হবে, যে এগুলা রিকোয়ারমেন্ট অবশ্যই ফলো করতে হবে। সেটা কি? মডার্ন এবং স্লিক হইতে হবে। তো এটা কি করতে হবে? দা লোগো অ্যান্ড বিজনেস কার্ড শুড বি এমবডি এ মডার্ন অ্যান্ড স্লিক ডিজাইন স্টাইল। নাকি একটা মডার্ন এবং স্লিক একটা ডিজাইন স্টাইল মাধ্যমে একটা এই ডিজাইনটা করে দিতে হবে। এবং কি করতে হবে? ব্রাইট এবং বোল্ড কালার। সো ব্রাইট এবং বোল্ড কালার মানে কি? একটু ভাইব্রেন্ট কালার, এই ধরনের কালারগুলো ইউজ করতে বলছে। সেক্ষেত্রে ডিজাইনার বলে দিছে যে ডিজাইনার মানে ক্লায়েন্ট বলছে কি বলছে? আই প্রেফার দ্য লোগো টু বি ডিজাইনেড। মানে কি আপনার হচ্ছে ক্লায়েন্ট বলতেছে কি মানে লোগোটা মানে একটা কালার প্রেফার করে দিচ্ছে। বলতেছে আপনার ক্লায়েন্ট বলতেছে যে ডিজাইন করার জন্য আপনি এই কালারটা ইউজ করতে পারেন। কি কালার? ইন আলফা ফিমেল কালার স্কিম। না বলছে কি আলফা ফিমেল কালার স্কিমটা ইউজ করতে পারেন, প্রেফার করছে। সেক্ষেত্রে আমরা কি ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের কালার গুলো ইউজ করবো, আলফা ফিমেল কালার স্কিম। তো আলফা ফিমেল কালার স্কিম জিনিসটা কি? আমরা যদি হচ্ছে গুগলের মধ্যে যাই, আলফা ফিমেল কালার স্কিম দিয়ে সার্চ দিই, এই আলফা ফিমেল কালার স্কিম এই সার্চ দিলাম, এই ধরনের একটা হচ্ছে ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটে ক্লিক করি, এই ধরনের একটা হচ্ছে কালার আসছে। এই ধরনের এটাকে বলা হয় আলফা ফিমেল কালার স্কিম। এটার মধ্যে 6টা কালার আছে। এখানে হচ্ছে কালার কোড দেওয়া আছে, হেক্সা কোড দেওয়া আছে এখানে। তো আপনারা অথবা এইটা জিনিসটাকেও হচ্ছে কপি করে নিয়ে যাওয়া যেতে পারে। তো এটাকে ডাউনলোড করি, তো পিএনজি তে ডাউনলোড করি। এই জিনিসটাকে আমি এখানে এইভাবে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো আমাদের কি ইউজ করতে হবে। তো বুঝা গেছে এই জিনিসটা? বুঝা গেছে না বুঝেন নাই? এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের ফলো করতে হবে। তারপরে আইকন এবং টেক্সট এগুলো ইউজ করতে হবে, লিখতে হবে। এই ডিজাইন শুড বি ইনক্লুড অ্যান আইকন অ্যালং উইথ দ্য টেক্সট, যে বিউটি সেলুন কি আইডিয়াল স্কিল আর নাই এন্টার পর শেষ। তো আমরা যে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমার কি রিকোয়ারমেন্ট, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কালারটা। তো আপনাকে কি কালার ইউজ করতে হবে এখানে কিন্তু বলে দিচ্ছে, আলফা ফিমেল কালার স্কিম। তো আমি কি এর বাইরে কি কালার ইউজ করতে পারবো না? একটা ডিজাইনের মধ্যে শুধু কি এইখানে যতগুলো কালার আছে এই কালারগুলোর বাইরে আমরা ইউজ করতে পারবো না, এই কালারগুলো দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। তো তারপরে এক্সপেরিয়েন্সের কথা বলছে, যে এক্সপেরিয়েন্স, আপনার এক্সপেরিয়েন্স কি আছে? যে প্রুভেন এক্সপেরিয়েন্স ইন দ্য লোগো স্টেশনারি ডিজাইন স্পেশালি ফর বিউটি এন্ড ফ্যাশন রিলেটেড বিজনেস। তো আপনার যে এক্সপেরিয়েন্সের কথা বলছে, আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স কালার থিওরি সম্পর্কে জানতে হবে, মানে নলেজ থাকতে হবে। তারপর কি প্রফেন্সি ইন মডার্ন ডিজাইন স্টাইল, মাস্ট হ্যাভ নলেজ অফ প্রেজেন্টেশন ইন ডিজাইন লেআউট দ্যাট লুক লাইক রিয়েল লাইফ। তো আপনাকে এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই
এই সম্পর্কে নলেজ থাকতে হবে, একটা কালার থিওরি সম্পর্কে, টার্গেট অডিয়েন্স, যে টার্গেট অডিয়েন্স কে হইতে পারে, তারপরে প্রেজেন্টেশনের যে একটা ডিজাইনের রিয়েল লাইফে যে একটা ডিজাইন কিরকম দেখায়, এই সম্পর্কে আপনাকে এগুলা অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে এখন আসি আমরা ডিজাইনের মধ্যে। হ্যাঁ, কেন 1 ঘন্টা বাইরে হয় না? ইনস্ট্যান্ট মিটিং, ওই লিঙ্ক দিব নাকি আরেকটা লিঙ্ক দিই? এখানে আবার ইয়া দিতে হতেছে কেন? আরো কেউ আসছে নাকি? আর নাই না? আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে এখন হচ্ছে পরের কন্ডিশন গুলোতে আসে। তো এগুলো হচ্ছে অবশ্যই এগুলো পড়ে নেবেন, যে কন্ডিশন আমাদের কি কি বলে দিছে এখানে, যে কি রিকোয়ারমেন্ট, কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই পড়ে নেবেন একবার। তো যদি না বুঝেন অ্যাসাইনমেন্টের দিন, যদি না বুঝেন অ্যাসেসরকে অবশ্যই হচ্ছে বলতে হবে যে এই জিনিসটা কি, এটা কি বলছে, এই জিনিসটিকে অবশ্যই, ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখন আসি আমাদের কি করতে হবে। এখানে আছে এই এক্সাম্পল অফ ডিজাইন, আমাদের একটা ডিজাইন বানাইতে হবে। সেই ডিজাইনটা কি, আমাদের ক্রিয়েট এ ভেক্টর লোগো ডিজাইন, একটা কি লোগো আমাদের বানাইতে হবে। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কি কি আছে, কি করতে হবে, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এবং গাইডলাইন। অ্যাপ্লাই করতে হবে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না তো? উইন্ডো আচ্ছা, তো বলবেন না? এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। হুম। জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেন এখানে কি করতে হবে, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এবং গাইডলাইন মেনটেন করে আমাদের এই কাজটা করতে হবে। এবং ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার, মানে একটা দেখেন এখানে কি বলছে 2 নম্বরে, ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার, একটা লোগো ডিজাইন ফোল্ডার বানাইতে হবে। এবং কিপ অল ইউর ফাইলস ইনসাইড দ্য জব টু ফোল্ডার, এই দেন জব টু ফোল্ডার করতে হবে একটা, ওই ফোল্ডারের মধ্যে দেন হচ্ছে একটা এই লোগো ডিজাইন নামে একটা ফোল্ডার বানাইতে হবে। ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার অ্যান্ড কিপ অল ইউর ফাইলস ইনসাইড দ্য জব টু ফোল্ডার। এই যে আমরা যে জব টু ফোল্ডারটা করছি, এই জব টু ফোল্ডারটা করছি, এই জব টু ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার করতে হবে। এখানে এটাকে নতুন একটা ফোল্ডার করি, যেটার নাম দিব কি, লোগো ডিজাইন। এই লোগো ডিজাইন ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরে কি কাজ করব আমরা, এই লোগোর যতগুলো কাজ থাকবে, লোগোর যতগুলো ফরম্যাটে সেভ করব, যত যাই করি না কেন, আমাকে এখান থেকে এই কাজগুলো করে নিতে হবে। এই যে ফোল্ডার করছি, এই ফোল্ডারের মধ্যে আমরা লোগোর যতগুলো কাজ থাকবে, এই লোগো ডিজাইন ফোল্ডারের মধ্যে আমরা এই কাজগুলো রাখবো। এখন কি করতে হবে দেখেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই 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 কন্ডিশনটা। কি বলছে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, ইন দ্য ওয়েব সেকশন উইথ কি আর্টবোর্ড ডাইমেনশন 2000 বাই 2000 পিক্সেল। দেন এখানে কি বলছে, দেন একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা কি কোথা
কোথা থেকে হবে প্রফুল্ল ভাই? কি ওয়েব সেকশন থেকে? তো ওয়েব সেকশনটা কি ওয়েব মনে আছে? থেকে। ওয়েব সেকশনটা কি? যে নতুন একটা ডকুমেন্ট যখন আমরা ক্রিয়েট করতে যাই, কন্ট্রোল এন ক্লিক করলাম, এই নতুন ডকুমেন্ট ক্রিয়েট অপশন আসছে। দেন এগুলোকে বলা হচ্ছে সবগুলো সেকশন। এখান থেকে দেখা যাচ্ছে সেভ অপশন আছে, মোবাইল অপশন আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে। তো আমাদের কি করতে হবে? ওয়েব সেকশনে, ওয়েব সেকশন থেকে নিলে কি হবে, আমাদের ওয়েব রিলেটেড যতগুলো অ্যাডভান্স অপশন যেগুলো আছে এগুলো অটোমেটিক আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে আমরা শুধু কি চেঞ্জ করতে হবে? এখানে ডাইমেনশনটা এই 2000 বাই 2000 ডাইমেনশন করতে হবে, 2000 বাই 2000 পিক্সেল। সেক্ষেত্রে আমরা যে এটার নামটাও আগে এখনই চেঞ্জ করে দিতে পারি। এটার নাম দিয়ে দিই লোগো, লোগো নাম দিলাম, দিয়ে এটা পিক্সেল দিয়ে এটা 2000, এটা আছে 2000, ট্যাব দেই, ট্যাব দিয়ে নিচে আসি 2000 বাই 2000 দিয়ে। আর কোনো চেঞ্জ নাই, ব্লিড দরকার নাই, আউটপুট একটাই হবে। ক্রিয়েট, এই আমার কি আউটপুট চলে আসছে। এখন এই আউটপুটটা আসার পর আমি এখনই একটা কাজ করতে পারি, এখনই সেভ করবো। দেখলে এই যে আমরা এখন যে সেভ করতেছি, এই জিনিসটা যে আপনার যে এখন থেকে যদি ইয়া করতে পারেন, আয়ত্তে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কোনো আপনার ফাইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে এই জিনিসটা আছে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। সো আমার যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে জব টু ফোল্ডারে আসলাম, লোগো ডিজাইন ফোল্ডারে আসলাম। সো এই যে যখন আমরা আর্টবোর্ডটা নতুন নিছিলাম, তখনই কি আপনার হচ্ছে আর্টবোর্ডের নাম দিয়ে দিচ্ছি, এই জন্য দেখেন ফাইলের নাম অটোমেটিকলি লোগো নাম চলে আসছে। সেক্ষেত্রে এখানে আর নাম চেঞ্জ করার কোনো দরকার নাই। আমরা কি করব, এআই ফরম্যাটে যেটা আছে আমাদের ডিফল্ট ফাইল ফরম্যাট, ওইটাতে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, ওকে সেভ। তাই আমরা কি আছে, আমরা এটাকে সেভ করে ফেলছি। এখন যদি আমার কারেন্ট চলে যায় তাহলে কি হবে? আমি এর আগে যতটুকু কাজ করছি এটা আমাকে সেভ হয়ে থাকবে। সেক্ষেত্রে আমাদের যদি কারেন্ট চলে যায়, কারেন্টে তো কোনো বিশ্বাস নাই, কখন চলে যাবে কোনো ঠিক নেই। সেক্ষেত্রে এই কাজটাকে এখনই করে রাখতে হবে। তো এই কাজটা করলাম, করার পর এখন লোগোটা বানাইতে হবে কিসের মাধ্যমে? ক্রিয়েট দ্য লোগো আর্টওয়ার্ক ইউজিং পেন অর ব্রাশ টুল। সো এই যে পেন টুল অথবা ব্রাশ টুল যেভাবে হোক আপনাকে এই লোগোটা বানাইতে হবে। তো আপনাকে হচ্ছে এই শীটটা আপনার হচ্ছে টেবিলের মধ্যে দেওয়া থাকবে, আপনাকে দেখে দেখে এটা বানাইতে হবে। সেক্ষেত্রে আপনার যে কালার কি কালার কি ইউজ করতে হবে? অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি ছিল? আলফা ফিমেল কালার স্কিম। দেন এইখানে যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আলফা ফিমেল কালার স্কিম। দেন এই জন্য এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি আছে এগুলো কি অবশ্যই মেনটেন করতে হবে। সেখানে এই জিনিসটা ব্র্যাকেটের মধ্যে বলে দিছি, এটা কিন্তু নাও বলতে পারতো। এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা থাকে না যে এখানে কি কালার ইউজ করবো। সেক্ষেত্রে যদি এইটুকু যদি বলা থাকে অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, তখন কি করবেন? তখন কি আপনার এইখানে দেখতে হবে উপরে কি আছে, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আলফা ফিমেল কালার স্কিম। এই বিজ্ঞান দেখলে হচ্ছে মাথায় রাখতে হবে। কাজ শুরু করার আগে আমি এই যে কন্ডিশনগুলো সবগুলো পড়ে নেই। বলছে ইউজ দ্য ফন্ট নেম কুশন স্ক্রিপ্ট এবং হচ্ছে রোবোটো, এই দুটো ফন্ট আমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে এই দুটো ফন্ট আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড করতে বলছে। দেন এই দুটো ফন্ট কিন্তু আমাদের হচ্ছে নর্মাল যে ডেস্কটপে এই ফন্ট দুটো কিন্তু নাই। সেক্ষেত্রে আমাদের কিভাবে ফন্ট ইনস্টল করতে পারি এই জিনিসটা কিন্তু দেখানো হয়নি আপনাদের, কিভাবে হচ্ছে একটা ফন্ট ইনস্টল করা যায় এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে ফন্ট কিভাবে ইনস্টল করা যায়। তো কি বলছে, আমাদের কুশন স্ক্রিপ্ট এবং রোবোটো এই দুটো ফন্ট আমাদেরকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কুশন স্ক্রিপ্ট যে নামটা আছে এই নাম দিয়ে আমরা গুগলে সার্চ দেই কুশন স্ক্রিপ্ট, এই যেটা হচ্ছে কুশন স্ক্রিপ্ট। এই কুশন স্ক্রিপ্ট দিয়ে সার্চ দিলাম, এই যে এখানে আছে অনেকগুলো ওয়েবসাইট আসছে, কারণ অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমরা হচ্ছে কোথায় যাই, একটা ওয়েবসাইটে যাই, গুগল ফন্টের মধ্যে কি পাওয়া যাবে? আচ্ছা এটাতে যাই, একটাতে যাই কুশন স্ক্রিপ্ট, এটাতে দেখি। দেন এই যে এখানে স্যাম্পল দেখলেও কিছু বোঝা যাবে, এই সিমিলার এরকমই কিন্তু ফন্টটা। আর কি কি ইয়া করছে নাকি সিয়াম? তো দেন এই কুশন স্ক্রিপ্টে যে আমি সার্চ দিলাম, এই যে আমাদের যে স্যাম্পলে যেরকম হয়েছে ফন্টটা ইউজ করছিল, এই দেখেন এরকম একটু হালকা একটু স্লাইটলি এদিকে বাঁকা করা আছে, সেই ধরনের এরকমই কিন্তু ফন্টটা। তো এখানে দেন অপশন আছে, একটা অপশন আছে ডাউনলোড ফন্ট ফেস কিট এন্ড ডাউনলোড ফন্ট ফর ফ্রি। এটাতে ক্লিক করি ডাউনলোড ফন্ট ফর ফ্রি, তখন ফ্রিতে এটা ডাউনলোড করবো। এই ডাউনলোডে ক্লিক করছি, তাই যে আমাদের এটা ডাউনলোড হয়ে চলে আসছে। এখন আমাদের যে জিপ ফাইলটা আসছে এই জিপ ফাইলটাকে ওপেন করি, এই দেখে যাচ্ছে ফন্টটা চলে আসছে। অথবা আমি যদি এটাকে ইয়া করি, ফোল্ডারের মধ্যে যাই, ফোল্ডারের মধ্যে যাই এখানে দেখি
এই যে আমাদের যে কুশান স্ক্রিপ্ট যে ফন্টের ইয়াটা আসছে, এটা কিন্তু একটা জিপ জিপ ফোল্ডার আসছে, সেটা কি করতে হবে, আনজিপ করতে হবে। এই জন্য আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই এক্সট্রাক্ট অল, এখান থেকেও হবে। ওটা হচ্ছে আমাদের এই যে এইটা কিন্তু আমাদের কন্ট্রোল বারের মতো কাজ করে, যে কোনো কিছু সিলেক্ট করলে এটা অনেক কিছু যে আহ, ইয়া করার মতো ইয়াটা। এই কুশন স্ক্রিপ্ট এই যে ফোল্ডারটা চলে আসছে, এখন এই ফোল্ডারের মধ্যে যাই, দেন এই যে আমাদের হচ্ছে একটা ফন্টের যে ইয়ে আসছে, দেন এটা একটা ফন্টের কিন্তু একটা ফাইল, এই যে ফন্ট ফাইল, ওপেন টাইপ ফন্ট ফরম্যাট, এই টাইপটা আছে কি ফন্টের একটা ফাইল। সেটি যদি আমি ডাবল ক্লিক করি, এই দেখেন একটা অপশন আসছে ইনস্টল, প্রিন্ট এবং ইনস্টল। আমি যদি ইনস্টলে ক্লিক করি, এটাকে আমাদের ইনস্টল হয়ে যাবে। এই দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এই নাম দিয়ে ইয়াতে সার্চ দেই, এখানে একটা টেক্সট টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে সার্চ দিই কুশন স্ক্রিপ্ট, কে ও কিরকম নামটা ছিল, কে এ ইউ, কে এ ইউ, এই যে কুশন স্ক্রিপ্ট। এই এখানে টেক্সটগুলো একটু বড় করি, এই এরকম ফন্ট চলে আসছে। সে আমাদেরকে এই যে যখন ডাউনলোড করবো, ডাউনলোড করে ইনস্টল করবো, তাহলে আচ্ছা আমাদেরকে এখানে এই ফন্টটা কিন্তু চলে আসবে। কারণ সার্চ দিলে আমাদের এখান থেকে এই ফন্টগুলো ইউজ করা যাবে। আমরা এইভাবে হচ্ছে ইনস্টল করে নিব ফন্টগুলা, যেগুলো ফন্টের কথা বলা থাকবে। যদি হচ্ছে ইন্টারনেট ইউজ করতে দেয় তাহলে ভালো, যদি না দিলে তাহলে বলতে হবে, আসলে বলতে হবে যে এই ফন্টটা আছে আমরা কি করব, যে ডাউনলোড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিব না হচ্ছে আপনারা প্রোভাইড করবেন। তো যদি বলে অন্য ফন্ট দিয়ে করেন, তাহলে অন্য ফন্ট দিয়ে করবেন, অথবা যদি মানে যেটা উপায় থাকবে সেটা দিয়ে করতে হবে। সেই জিনিসটা সবাই থাকলে একটা আরেকটু বুঝাই দিতে হবে যে ফন্টটা কিভাবে ইনস্টল করা যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরটা দেখি কন্ডিশনটা, যে এই জিনিসটা আরো একটু ভালোভাবে ক্লিয়ার করতে হবে, সবাই আসুক। তো তারপর হচ্ছে কিপ ইওর লোগো ইনসাইড দা 2000 বাই 2000 যে আর্টবোর্ডটা আছে আপনার, এই আর্টবোর্ডের ভিতরেই সব ইয়াগুলো রাখতে হবে। আর কিছু বলুন নাকি? তো তারপর গেছি এক্সপোর্ট অ্যান্ড সেভ অ্যাজ কপি, মানে এক্সপোর্ট করতে হবে এবং সেভ অ্যাজ কপি, এই যতগুলো ফরম্যাট আছে এই সব ফরম্যাটে আমাকে সেভ করতে হবে। তো তার আগে আরেকটা কন্ডিশন ছিল, এটা 8 নাম্বারটা, কি লোগো প্রেজেন্ট করতে হবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ। তো হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমাদের এই জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে, যেটা আমরা মোকআপ বলি। সব মোকআপের মতো করে প্রেজেন্ট করে দেখাইতে হবে। সো আমাদের এই স্যাম্পল দিয়ে দিচ্ছে, দেন এরকম ভাবে এই স্যাম্পল আউটপুট ফর মোকআপ প্রেজেন্টেশন। এই একটা হরিজন্টাল এবং এই যে হরিজন্টালি একটা শেপ, এই যে ভার্টিক্যালি একটা শেপ নিয়ে এই শেপের উপরে লোগোটাকে প্লেস করে এটাকে একটা ফরম্যাটে আমরা সেই জিনিসটাকে সেভ করতে হবে। তো একটা হরিজন্টাল ভার্টিক্যাল ভিউ করে দেখাইতে হবে, এই জিনিসটা একটা মোকআপ করে দেখাইতে হবে। এই প্রেজেন্টেশন লোক এই একটা মোকআপ করে দেখাইতে হবে এই জিনিসটাই, এই হরিজন্টাল এবং ভার্টিক্যালি এই জিনিসটাকে বলছে এখানে। তো আমরা আমার কাজের দিকে যাই নাকি, কাজ করতে করতে আর একটু ক্লিয়ার হয় যে এই জিনিসটা আমাদের বানাইতে হবে। সেই জন্য আমি কি এটাকে স্ক্রিনশট করে স্ক্রিনের মধ্যে নিয়ে যাই। তো যেহেতু আমাদের পাশে ইয়াটা শিটটা নাই, সেহেতু আমরা এই জিনিসটাকে সাইডে রাখি, সাইডে রেখে এটা দেখে দেখে কাজ করি। তো আমাদের কালার কি ইউজ করতে বলছিল, আলফা ফিমেল কালার স্কিম, এই জন্য এই যে এইটাকে নিয়ে আসছিলাম, এটা এখানে নিয়ে আসে এই সাইডে রাখি, সাইডে রেখে আমরা এই কালারগুলো ইউজ করবো। সেক্ষেত্রে আমি এই জিনিসটাকে আর একটু ইয়া করে নিতে পারি। হ্যাঁ, এইটা করার জন্য আমি একটা কাজ করি এখানে, আচ্ছা এইটাই থাক, সমস্যা নেই আপাতত। অথবা আমরা যে কয়েকটা ইয়া নিতে পারি, শেপ নিতে পারি। এখানে একটা শেপ নিলাম, এটা এটা একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে কপি নিই, কপি নিয়ে কন্ট্রোল ডি, যতগুলো প্রয়োজন হবে আমি কন্ট্রোল ডি দিয়ে এগুলা ইয়া করে নিই। এখন এগুলোর মধ্যে কালার অ্যাপ্লাই করে দেবো, এটাতে এইটা কালার দিলাম, এটাতে এইটা কালার দিলাম, সেইভাবে আমরা কালারগুলো নিয়ে এটাকে ডিলিট করে দিই। তো দেখেন আমরা এই কালারগুলো ইউজ করবো। তো এইভাবে আমরা হচ্ছে একটা কালারের আপনাদেরকে এইভাবে কালার স্কিম তৈরি করে রাখতে হবে, এবং হচ্ছে এইরকম আমাদের এই ডিজাইনটা করতে হবে। তো দেখেন আমরা এইগুলো এই সাইডে থাক, কালারগুলোকে এই সাইডে রাখি, এইগুলো কালার ইউজ করবো এবং এইটা দেখে দেখে কাজ করবো। এখন দেখো আমাদের এই লোগোটা বানাইতে হবে। তো লোগোটা বানানোর জন্য আমরা একটু মাইন্ড ম্যাপ করে নিচ্ছি কীভাবে বানানো যেতে পারে। সো নর্মালি যদি আমরা দেখি, দেন এই দিক দিয়ে একটা লাইন আছে, এই যে একটা লাইন গেছে এই দিক দিয়ে, এইটা মুখের একটা ফেসের মতো ইয়ে আসছে, লাইনটাকে বাঁকা করে দিয়েছে, ও এইখান থেকে শুরু করে এবং এইখান থেকে শেষ হয়ে গেছে। নর্মালি এইটা একটা লাইন, ঠিক আছে। এখন এইখানে দেখেন আর একটা কি হয়েছে, এখন এই দিক দিয়ে একটা লাইন আসছে, এই দিক দিয়ে এটা কিন্তু একটা পুরোটা একটা শেপ। এইটা একটা লাইন এবং এইটা একটা শেপ, এবং এর উপরে দুইটা চুলের মতো ইয়া করে দিছে, দুইটা লাইন। বুঝা গেছে জিনিসটা? এটা একটা পুরাটা একটা শেপ, এই যে একটা গ্রে কালার দেখা যাইতেছে, এটা একটা শেপ, এবং এইখান থেকে শুরু করে এইটা একটা লাইন, এবং এই দুটো হচ্ছে আলাদা লাইন। এখানে একটা লাইন নেছি নেবো, আর একটা এইটার একটা কপি করলে
আমরা কপি করে এখানে বসাই দিই, এই কাজটা কিন্তু হয়ে যাবে। আর আমরা একটা মাইন্ড ম্যাপ করে নিই কীভাবে কাজটা করা যাবে। এখন আমরা কাজ শুরু করে দিই। কাজ শুরু করার জন্য একটা লাইন নেই আমি, তো আমি যেভাবে তৈরি করি আপনারা অন্যভাবে করতে পারেন, সমস্যা নাই। তো আমি আমার প্রসেসটা দেখাই দিই। সেখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে আমি আসলে বাঁকা বাঁকা করবো, সেইটা মুখের ফেসের মতো একটা ইয়া করে দেবো। এই জন্য কার্ভেচার টুলটা নিলাম, নিয়ে এখন বাঁকা করা শুরু করি। সেটাকে আমি এই দিক দিয়ে এটা বাঁকা করে দিই, দিয়ে এইটা এইখানটা দিই, এই যে এরকম এটা নাকের ইয়া করি। বিপ্লব ভাই ভিডিওটা অফ করেন, আর সমস্যা নেই। তো দেখেন এখানে কি করতে হবে। এখন এই যেটাকে বাঁকা করে দেই, নাকের মতো ফিক্স করে দেই, এটা এই নাকের মতো করে দিলাম। এখন মুখের এটা বানাই, এইভাবে এটাই করে দিই, এই এটা মুখের মতো করে দিলাম। এখন এটা নিচের অংশটা করি। বেশি সময় লাগলো এটা বানাইতে, এটা বানাইতে তো অনেকের অনেক সময় লাগে। বুঝা গেছে কিভাবে বললাম? আরেকবার? জি স্যার, ক্লিয়ার বোঝা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা হবে, সমস্যা নেই। সেটা জানি যে এইভাবে এটাকে বানিয়ে নিলাম, সেটাকে আরো আরো ভালোভাবে বানানো যাবে, সমস্যা নেই। আমি একটা লাইন নিই, নর্মালি একটা লাইন ড্র করি, একটা লাইন ড্র করলাম। আগে এই জিনিসটা তো বুঝছেন না কিভাবে বানাইতে হবে, তার একটু বুঝাই দিই। দেখেন এইখানে আপনার একটা লাইন নিতে হবে, এই একটা লাইন যদি আমরা একটা একটা এখান থেকে শুরু করে এখানে লাইন নেই, এইটাকে আমরা বাঁকা বাঁকা করে বিভিন্নভাবে এটাকে, এই লাইনটাকে আমরা এইরকম করে একটা মুখের শেপ করে দিতে পারবো, মুখের শেপের মতো। আবার এইখানে একটা বানাইতে হবে শেপ, এই দিক দিয়ে গেছে, এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইখানে একটা শেপ, এই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করতে হবে। আর এইখানে শুধু একটা স্ট্রোক থাকবে, এই একটা স্ট্রোক, যেটা আমরা একটা লাইন থাকবে, এই লাইনটাকে বাঁকা করে দিব। এই লাইনটার একটা কপি নিয়ে আমরা এখানে একটা বাঁকা করে দেবো। তাহলে কি হবে, দুইটা আমার চুলের মতো, দুইটা চুলের মতো এটা একটা লাইন চলে আসবে। আমাদের এরকম করে বানাইতে হবে। সেই জন্য আমাদের মুখের যে ফেসের যে লাইনটা আছে এইটাকে বানাই। বানানোর জন্য আমি একটা লাইন নিলাম, আমার একটা লাইন নিছি। এখন এই কার্ভেচার টুলটা নিই, নিয়ে এটাকে আমরা বিভিন্নভাবে হচ্ছে এটাকে ম্যানিপুলেট করি। তো নর্মালি ক্লিক করে যেদিকে নিয়ে যাব, যেখানে কার্ভেচার টুলটা কীভাবে কাজ করে দেখেন, যেখানে ক্লিক করে আমি যদি ইয়া করি, অটোমেটিকলি যতটুকু কার্ভ প্রয়োজন ততটুকু কার্ভ অটোমেটিক করে দেয়। আবার আমি যদি আর যেখানে ক্লিক করবো সেখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আবার যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট দরকার না হয়, সিলেক্ট করে ডিলিট করে দিলে ডিলিটও করা যাবে। তো এইভাবে আমরা হচ্ছে একটা লাইনকে বিভিন্নভাবে আমরা কার্ভ করে নিতে পারি। তো এটাকে আমরা এইখানে কার্ভ করে দিলাম, এই জায়গায় এইখানে আমরা যদি এটা কার্ভ করতে হবে, এই জন্য এইখানে একটা পয়েন্ট নিলাম। আবার এইটাকে হচ্ছে এই দিক দিয়ে বাঁকা করে দিই, বাঁকা করে দিই, এখানে আরেকটা পয়েন্ট নিয়ে এটাকে এই দিক দিয়ে বাঁকা করি। এই যেরকম দেখেন এরকম একটা কি ভাঁজ হয়ে গেছে। এটা হচ্ছে নাকের অংশটা আমরা এইখানে এইটাকে নিয়ে আসলাম, এখন এটাকে আর একটু বাঁকা করে দিই এই দিক দিয়ে। দেখেন আমরা যে ফেসের যে কাটিং ইয়াটা চলে আসছে। এখন এটাকে আর একটু বাঁকা করে দিই মুখের কাটিং এর জন্য, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, এই যে মুখের ফেসের ইয়া হয়ে চলে আসছে। তো জানি যে মুখে ফেসের ইয়া চলে আসছে, এখন এটা নিচের অংশটা করে দিই, এটা করে দিলাম এরকম, এটাকে এরকম করে দিই। এটা একটু বড় হয়ে গেছে বেশি, এই জন্য এটাকে এরকম রাখি। এটা একটু একটু বাঁকার মতো আছে, এটা এই জন্য এরকম করে বাঁকা করে দিই নাকি, এরকম করে দিই। সো বেশি ভালো হয় নাই, তারপরে যা হয়েছে হয়েছে। তারপরে এই যে এইটাকে দেখেন এইখান থেকে যে অপশনটা আছে, এটা করে দেবো কি, এইটা এই স্ট্রোকের ওয়েটটা করে দেবো। তাহলে কি হবে, কর্নারগুলো একটু কি ছোট থাকবে, মাঝখানেটা মোটা হবে এরকম। আর এটাকে ডিলিট করে দিই, এটা এটা থাক। তা আরো আরো যদি একটু এডিট করার প্রয়োজন হয় কোনো প্রকার, তো এখান থেকে আপনি হচ্ছে এই কার্ভেচার টুল দিয়ে নিজের মতো করে এই পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, সমস্যা নেই। যতগুলো কোনো সমস্যা মনে হয় এখান থেকে অ্যাডজাস্ট করে এটাকে আরো কি একটা ক্লিন লুক দিয়ে দিতে পারে। সেই জিনিসটা করলাম, এটাকে আর একটু বাড়া করে দিই এইরকম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি বলতেছি আপনি তো লাইন টুল ব্যবহার করলেন না, এরপর কি কি মানে কোন টুল ব্যবহার করে আপনি আঁকা বাঁকা করে নিলেন যে? এই যে পেন টুলের পাশে, পেন টুলের একটা অ্যাডভান্স টুল, এই কার্ভেচার টুল। ঠিক আছে, নর্মাল একটা জি স্যার। লাইনকে আমরা হচ্ছে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। লাইন নিলাম, জি স্যার। এই পেন টুলের মধ্যে যতগুলো টুলস আছে
এই কাজগুলো কিন্তু জি আমরা স্যার। এই টুলের মধ্যে করতে কার্ভেচার টুলের মাধ্যমে লাইনটাকে আমরা যেখানে ক্লিক করে ড্র্যাগ করবো একবার পয়েন্ট আউট হবে, এইভাবে বাঁকা জি করে স্যার বিভিন্নভাবে কাজটা শেখা। জি স্যার পারতেছি তো। তো দেন এই জিনিসটা করে নিলাম। এখন করতে হবে কি, আমার এইখানে একটা ইয়া বানাইতে হবে, একটা শেপ বানাইতে হবে। তো শেপটা বানাই। এখন শেপটা আমরা পেন টুল দিয়ে বানাইতে পারি, অথবা আমরা একটা কাজ করি। হ্যাঁ, এখানে আমরা যদি ভিজুয়ালি চিন্তা করি, দেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এবং এই দেন আমি যদি একটা কাজ করি, পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, এইখান থেকে শুরু করে এখানে এসে শেষ হয়েছে এই লাইনটা। সো লাইনটাকে আমরা কার্ভ করে দিব কার্ভেচার টুল দিই। সো নর্মালি আমরা লাইনটা ক্রিয়েট করি, এবং দেন এইখানে আছে একটু বাঁকা আছে, এই জন্য এখানে একটা পয়েন্ট আছে। আবার এই দিক দিয়ে বাঁকা হয়ে আবার এখানে একটা পয়েন্ট আছে। আবার এইটা একটা পুরোটাই বাঁকা হয়ে আবার আছে যেখানে শুরু হয়েছিল এখানে শেষ হয়ে গেছে। আমরা যদি এরকম একটা শেপ তৈরি করলাম, এখন কার্ভেচার টুলটা নিই, নিয়ে আমি এটাকে বাঁকা করে দেই, আবার এটাকে বাঁকা করে দেই, এটাকে এইভাবে বাঁকা করে দেই। তাহলে আমার কাজটা কি সহজে হয়ে গেল না? এইভাবে কাজ করলে কি আমাদের এই জিনিসটা কি সহজে হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমি কি করবো, এখানে এখানে হচ্ছে পেন টুল দিয়ে এই এই মাথাটা এখানে একটু একটু দূরে নিই। দেখেন এখানে ক্লিক করলে কি হবে, এই জিনিসটা এইখান থেকেই আবার শুরু হবে। তো আমাদের এইখান থেকে শুরু করা যাবে না, এই পাত থেকে শুরু করা যাবে না, আমাদের একটু দূর থেকে শুরু করতে হবে। এই জন্য পেন টুল নিয়ে একটু দূর থেকে শুরু করি, এখান থেকে, যাতে আলাদা একটা শেপ হয়। তো এখান থেকে শুরু করার পর এই যে আমাদের ওই যে ফেসের যে সোজা এই জায়গাটায় আমার কি করতে হবে, একটা পয়েন্ট অ্যাড করতে হবে। তো এই যে একটা পয়েন্ট অ্যাড করলাম, তারপর একটা উপরে একটা পয়েন্ট অ্যাড করি এই জায়গায়, আবার একটা নিচে পয়েন্ট অ্যাড করি, আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে শেষ করি। তো এরকম করে আমি এটা এই যে পাত ড্র করে নিচ্ছি। এখন কার্ভেচার টুলটা নিই, নিয়ে এখন বাঁকা করবো। এটাকে এইভাবে বাঁকা করে দিই, এই বরাবর বাঁকা করে দিলাম। আবার এই পয়েন্টটাকে আরো নিজের মতো অ্যাডজাস্ট করে দিতে পারি, এটাকে বাঁকা করে দিই, এই যে এইভাবে বাঁকা করে দিলাম। দেন কাজ আমার হয়ে গেছে। এই যে এটাকে এইভাবে বাঁকা করে দিই নিজের মতো করে। একটু মোটা মনে হচ্ছে, বেশি পাতলা করে দিই। এই দেন এটা স্ট্রোক কালার আছে, এটাকে মধ্যে ফিলে কালার দিই, এই ফিল কালার করে দিই। সো আমি এখন কালারগুলো অ্যাপ্লাই করতে পারি, আইড্রোপার দিয়ে আমি কালার অ্যাপ্লাই করে দিই। ধরুন হচ্ছে আমি এটা কালার দিলাম, আবার যে স্ট্রোকটা আছে এটার মধ্যে, স্ট্রোকের মধ্যে আমি এটা কালার করে দিই। এখন স্ট্রোকে যখন কালার দিলাম তখন এটা ফিলে কালার চলে আসছে। আমি যে কালারটাকে সোয়াপ করে দিই, তাহলে আমার এটা স্ট্রোকের মধ্যে কালার চলে যাবে। এখন এই স্ট্রোকটা মোটা করে দিই, দিয়ে এটাকে এইটা করে দিই, আর এইটার মতো করে এরকম করে দিলাম। এখন দেন আমার এই দুটোর কাজ শেষ। এখন আমাদের এই যে চুল দুটো আছে, এই চুল দুটো বানাইতে হবে। এই জন্য নর্মালি পেন টুল দিয়ে এখান থেকে একটা লাইন ড্র করে দিই। তো লাইন টুল দিয়ে করলেও এতে সমস্যা নেই, যেটা দিয়ে করেন। এটাকে একটু বাঁকা করে দিই, এদিক দিয়ে বাঁকা করে দিই, এদিক দিয়ে বাঁকা করে দিই। কার্ভেচার টুলটা কিন্তু হচ্ছে অনেক ইজি কাজ করা। এখান থেকে এটাকে এরকম করে দিলাম, তারপর এটাকে একটা কপি নিয়ে, ওটা ধরে কপি নিয়ে একটা এই হালকা করে এইদিকে বাঁকা করে দিই, এই যে এটার মতো করে এরকম করে দুইটা চুল করে দিলাম। এখন এইখানকার পয়েন্টগুলোকে সবগুলোকে অ্যাডজাস্ট করে দিই, এখানে লাগাই দিই। তো এটা এরকম করে থাক, এইটাকে এখানে লাগাই দিই, আবার এটাকে এই জায়গায় লাগাই দিই। এই দেন সুন্দর হয় নাই? এখন দেখেন আমাদের এইটা যে স্ট্রোকটা আছে, মানে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে এটা কিন্তু একটা স্ট্রোকের ওয়েট আছে, তাই না? এখানে স্ট্রোকের ওয়েটটা বাড়া কমা করলে এখান থেকে বাড়তেছে কমতেছে। এখন ধর আমার এটা একটা লোগোটাকে আমি যখন বড় করি, আমার এই অপশনটা কিন্তু আমার টিম মার্ক দেওয়া ছিল। দেখেন এই অপশনটার আসলে কাজ কি এবং এই অপশনটার কাজ কি, এই দুটো জিনিস দেখি। দেখেন আমার এই অপশনটা টিম মার্ক দেওয়া ছিল, এটাকে উঠাই দিচ্ছি। নর্মালি কিন্তু এরকম অবস্থায় থাকে, একটা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এরকম থাকে। তো এই জিনিসটা আসলে করে কি, এখানে আমি লোগোটা বানাইছি। এখন এই যে লোগোটা তো বিভিন্ন পারপাসে ইউজ হবে, কখনো বড় হবে, কখনো ছোট হবে। যদি আমি এটাকে ছোট করতে চাই, এরকম ছোট করলাম, না কি হয়ে গেছে যে লোগোটা স্টকের ওয়েটটা কি হচ্ছে, বড় হয়ে গেছে। দেখেন এটা কারণ 15 পিডি, মানে কি 15 পিডিতে ফিক্স আছে, কিন্তু আমি লোগোটাকে ছোট করছি। সেক্ষেত্রে কিন্তু স্টকের ওয়েটটা যেটা ছিল ওইটা কিন্তু ছোট হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে কিন্তু ছোট হয় নাই, ওর যে রেশিও অনুযায়ী কিন্তু ছোট হয় নাই। মানে আগে ছিল কত, এটাতে ছিল 15, কিন্তু হচ্ছে এই লোগোটার সাইজ ছিল অনেক বড়। যখন আমি ছোট করছি এটাকে, ছোট করতেছি, এই ছোট করলাম, কিন্তু তারপরে কিন্তু 15ই আছে। কিন্তু আমাদের এইটা কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে, এই জন্য স্টকের যে ওয়েটটা আছে এটা এইভাবে হচ্ছে মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এইখান থেকে এই যে ট্রান্সফর্ম থেকে আমরা করতে পারি জিনিসটা স্কেল, স্ট্রোক এবং ইফেক্ট। তো অটোমেটিকলি হচ্ছে যে রেশিও অনুযায়ী ছোট বড় হবে, স্কেল হবে। তারপরে স্কেল কর্নার নামে একটা অপশন আছে। এই জিনিসটা করে কি, এই যে কর্নারগুলো আছে, একটা শেপ নিলাম,
আর আমি এখানে শেপ নিলাম, এই শেপের মধ্যে যে কর্নারগুলো আছে, এই কর্নার যেগুলো আছে, এই শেপটাকে আমি হচ্ছে এইটাকে উঠাই দিই, এই স্কেল কর্নারটাকে হচ্ছে অফ করে দিই। এখন এটাকে ছোট করে দেয় কি হবে, এই যে এটাকে ছোট করি, দেন এটা কি হয়ে যাইতেছে, এর যে কর্নারগুলো এরকম ছিল তাই না, এখন এটাকে যদি আমি ছোট করি দেন কি হয়ে যাইতেছে, এটা দেন রাউন্ড হয়ে গেছে, দেন এরকম কি রাউন্ড হয়ে গেছে। যখন আমি ছোট করতেছি দেন ওই যে ওর যে যেরকম হচ্ছে কর্নারগুলো ছিল, ওর ওইরকম কর্নার কিন্তু নাই, আর একটু কিন্তু হচ্ছে একটু রাউন্ড, বেশি রাউন্ড হয়ে গেছে, এই দেন বেশি রাউন্ড হয়ে ধীরে ধীরে বেশি রাউন্ড হইতেছে। দেন এটা কিন্তু এরকম ছিল। এখন আমি যদি ট্রান্সফর্ম থেকে এটাকে স্কেল কর্নার করে দিই, তাহলে কি কর্নারটা অটোমেটিকলি স্কেল হবে। এই দেন যতই শুরু করি শেপটাকে, ওই সেম কর্নার কিন্তু আছে, নেন পার্থক্যটা বোঝা যায়। দেখেন এখানে ট্রান্সফর্মটা এদিকে স্কেল কর্নারটা উঠাই দিলাম, এখন দেন আমি যেটাকে শুরু করি, এই দেন রাউন্ড হয়ে গেল এটা। এখন যদি আমি স্কেল এখান থেকে স্কেল কর্নার করে দিই, তো অটোমেটিকলি স্কেল হবে। যদি দেখেন একটু শুরু করতেছি, ততই শুরু করি, এটার কর্নারগুলো কিন্তু সেম থাকবে। হ্যাঁ, কত শুরু করতেছি এটাকে এলিমেন্টটাকে, তারপর কোনো সমস্যা নেই। এই কতবার শুরু করতে করে দিতেছি, এক পিক্সেল থেকে কম দেখাই যাবে না, এটা অবজেক্টটাই দেখানো যায়। এখানে কোনো অবজেক্ট আছে? কত ছোট অবজেক্ট এখানে, ওই অবজেক্টে মিশিয়ে গেছে এটা। তারপর কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমাদের এইভাবে কি করতে হবে, এটাকে এই যে ট্রান্সফর্ম থেকে এটাকে স্কেল স্কেল স্ট্রোক এন্ড ইফেক্টটা এটা হচ্ছে টিকমার্ক দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, আমাদের এই ছোট বড় করলে কোনো সমস্যা নেই। তো আমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এই যে আমাদের স্ট্রোকটা এটা আছে, এই স্ট্রোকটা আছে, এখন তো আর স্ট্রোক আমাদের দরকার নাই, আমরা এডিট করে নিছি। যদি আপনি এডিটেবল রাখতে চান তাহলে রাখতে পারেন, আর যদি আমি হচ্ছে এটাকে শেপে কনভার্ট করে নিই, তারপরে কোনো সমস্যা নেই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, এটা কি হয়ে যাবে, শেপে কনভার্ট হয়ে যাবে। এন্ড যখন শেপে কনভার্ট করলাম এগুলোতে একটু আলাদা আলাদা আছে এগুলাতে, তো আমরা হচ্ছে এখান থেকে পাথফাইন্ডার থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসি, এই পাথফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দেবো, সবগুলো একটা হয়ে যাবে। আবার এই যে এগুলো আছে এগুলাকেও হচ্ছে কি করে দেবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, শেপে কনভার্ট করে দিই, এগুলাকেও একটা করে দিতে পারি, সমস্যা নেই। এরকম এই যে শেপটা আছে এটাকে পিছনে পাঠাই দিই, তাহলে এই যে আমাদের এইটার ইয়াটা তাহলে বোঝা যাবে। তাহলে এরকম করে এই লোগোটা বানিয়ে নিলাম, এটাকে এখন পুরোটাকে গ্রুপ করে রাখি, যেহেতু সবগুলো আছে একই ধরনের এলিমেন্ট, এটাকে গ্রুপ করে রাখি। করার পর এই যে আমাদের টেক্সটটা লিখতে হবে, টেক্সটটা লেখার জন্য আমি হচ্ছে টেক্সট টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে টেক্সটটা লিখি। এই আমরা একটা ক্লিক করলাম, এখানে আমাদের টেক্সট লেখার অপশনটা চলে আসছে। এখন আমরা লিখবো বিউটি সেলুন, BEAUTY সেলুন, এই বিউটি সেলুন লিখলাম। লেখার পর আমি যদি টেক্সট টুলটা কিন্তু অনেকভাবে কাজ করে, টেক্সট টুলটা নিলাম, নিয়ে লিখতেছি। লেখার পর যদি আমি হচ্ছে আমি যদি এটাকে মুভ করতে যাই, করার জন্য কি করতে হবে, সিলেকশন টুল নিতে হবে তাই না। সিলেকশন টুল নেওয়ার জন্য শর্টকাট কি কি মনে আছে, শর্টকাট কি কি, ভি। এখন যদি আমি ভি ক্লিক করি কি কি হবে, এখানে কিন্তু এই যে টেক্সট আসতেছে, দেখ ভি ক্লিক করতেছি টেক্সট আসতেছে। এই এখন যদি আমি হচ্ছে মাউস মাউস ধরবোই না, এখানে আমি লিখবো, এখানে লিখলাম বিউটি সেলুন, লিখলাম BEAUTYSALON, বিউটি সেলুন লিখলাম। এখন আমি হচ্ছে এটাকে মুভ করার জন্য আমি যদি এখন হচ্ছে মুভ এখানে আসি অনেক সময় লাগবে। আমি যদি এখন ESC তে ক্লিক করি, এসকেপে ক্লিক করে দেখা যাচ্ছে আমার এই টেক্সট টুল থেকে সিলেকশন টুলে অটোমেটিক চলে আসবে, এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন মুভ করতে পারবো। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, ESC। এই আমি বিউটি সেলুন লিখলাম, এটাকে বড় করি, একটু শিফট ধরে বড় করি। তো এখান থেকে ফন্ট থেকে বড় করতে হবে, ফন্ট সাইজ থেকে বড় করতে হবে, এর কোনো মানে নেই। তো আপনি নর্মালি শিফট ধরে বড় করলে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের এখানে কন্ডিশনে বলা নাই যে এত সাইজের আমাদের দিতে হবে, সেইভাবে আমি এটাকে হচ্ছে এইভাবে রাখলাম, রাখার পর এটাকে বড় করছি। তারপর এই নিচে আমাদের এটা লিখতে হবে। তো লেখার জন্য আবার টেক্সট টুলটা নেই, নিয়ে একটা ক্লিক করি, ক্লিক করে এখানে লিখি। হ্যাঁ, এই যে এখানে লক্ষ্য করতেছে কুশন স্ক্রিপ্টে লিখছি। এই জিনিসটা লিখতে হবে কি, দুইটা ফন্ট ইউজ করতে হবে আমাদের। তো দুইটা ফন্ট কি কি ছিল, এই একটা ফন্ট ছিল এই কুশন স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে রোবোটো। তো এটাকে হচ্ছে রোবোটো ফন্ট দিই। যদি না থাকে এগুলো ডাউনলোড করতে হবে, এই রোবোটো, দেন রোবোটোর অনেকগুলো আছে ফন্ট স্টাইল আছে। তো আমরা হচ্ছে রোবোটো বোল্টটা দিই, সো বোল্ট, এটা বোল্টটা দিই। সো বোল্ট দেওয়ার পর দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে কি কোম্পানির নাম যেটা। এখন এইটা কি,
এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্যাগলাইন। এই যে ট্যাগলাইন অথবা স্লোগান, একটা কোম্পানি কিন্তু স্লোগান থাকে অথবা ট্যাগলাইন থাকে। এই জিনিসটা হচ্ছে যে নামটা থাকে, এই নামের সাথে সুন্দরভাবে অ্যালাইন করা থাকে। দেন যতটা নাম আছে ততটাই কিন্তু হচ্ছে এই ট্যাগলাইনটা থাকে। সে এইভাবে এটাকে বড় করে দিতে হবে। এইভাবে এটাকে এইখানে বসাই, এখন এটাকে এইভাবে বড় করে দিই, দিয়ে একটু নিচে প্লেস করে দিই ভাবে, এরকম করে দিলাম। তো তারপর আমাদের জানা এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল এবং লোগোটা হয়ে গেছে। লোগোটা একটু বড় করি, এরকম ভাবে বড় করলাম, এরকম করে রাখি। এখন দেখেন আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমরা হচ্ছে কালার করে দিতে পারি। তো যেহেতু আমাদের এই কালারগুলো ইউজ করতে বলছে, তো আমরা এই যে লোগোতে যে কালারগুলো ইউজ করছি এর সিমিলারিটিস লিখে আমরা এইটার মধ্যে এই কালারটা ইউজ করবো। এইটার মধ্যে এই কালার ইউজ করলাম, এটার মধ্যে এটা কালার ইউজ করি। তাহলে কি হবে, একটা সুন্দর একটা জিনিসগুলোর মধ্যে ইউনিটি আসবে, মানে কালারের সিকোয়েন্সটা ঠিক থাকবে। এখন দেখতে সুন্দর লাগতেছে না? যেমন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে একটা কালার, তখন কিন্তু হচ্ছে কিরকম লাগতেছিল। এটা আমি একটা কপি নিয়ে এইদিকে দেখাই, এইটা আমি শুধু হচ্ছে ব্ল্যাক কালার করে রাখি। তার কোনটা ভালো লাগে, দেখি কোনটা ভালো লাগে বেশি। এটাকে সাইডে রাখি এবং এইটাকে এই সাইডে রাখি। দেখেন দেখি কোনটা বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগতেছে না? কালারের সিকুয়েন্স সব ঠিক আছে, মানে কালার যেহেতু আমরা একই কালার ইউজ করছি, দেখেন ব্ল্যাক কালার আছে, এই ক্ষেত্রে আমরা যে এই যেহেতু কালার একই ইউজ করতে বলছে, সেক্ষেত্রে আমরা একই কালার ইউজ করবো এগুলোতেও, টেক্সটের মধ্যেও। এই জিনিসটাকে আমরা কি করি, এখন এটাকে মাঝখানে রাখি, পুরোটাকে গ্রুপ করি, গ্রুপ করে বড় করি। যেহেতু বলছি কি আর্টবোর্ডের ভিতরে রাখতে, আর্টবোর্ডের বাইরে কিন্তু কোনো কিছু রাখা যাবে না। এটা গ্রুপ করে অ্যালাইন সেন্টার সেন্টার, আমাদেরকে আর্টবোর্ডের একবারে ভিতরে চলে আসবে। তো আমরা যদি যে স্যাম্পলে দেখি, দেখেন এখানে কি করছে, একটা এই যে এটা হচ্ছে স্যাম্পল, এটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, দুইটা কিন্তু করা আছে। তো আমরা এটার মধ্যে ওই কাজটাই করে দিতে পারি, একটু ছোট করি, ছোট করে এটাকে এইখানে রাখি, রাখি এর নিচে আরেকটা করবো, এটাকে আরেকটা কপি নিলাম এই পাশে, রাইট ক্লিক করে আনগ্রুপ করি। দেন এটা হচ্ছে একটা গ্রুপ ছিল আমার, এই জিনিসগুলোকে একটা গ্রুপ করি এইভাবে, এই দুটোকে এইভাবে অ্যালাইন করি। এখন দুইটাকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন, কীভাবে অ্যালাইন, কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন এইটার ক্ষেত্রে কি করতেছে, দুইটার মধ্যে কি করতেছে, সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন। দেখেন অ্যালাইন টু সিলেকশন করছি আমি, শুধু সিলেকশনের মধ্যে অ্যালাইন করছি। তো এইভাবে আমরা অ্যালাইন করে দিতে পারি। তারপর এগুলো আমার দরকার নাই, এখন এগুলো ডিলিট করি, এগুলো দরকার নাই, এগুলো ডিলিট করার পর এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। তো আগেই যেহেতু আমার ফাইলটা সেভ ছিল, কন্ট্রোল এস শুধু ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। তো আমার কি লোগোর কাজ শেষ, দেন লোগোর মধ্যে যত কাজ ছিল কি সবগুলাই শেষ। এখন এটাকে সেভ করতে হবে। তো সেভ করার প্রসেস কি, আচ্ছা এটাকে সেভ নর্মাল ইআই ফরম্যাটে আমাদের সেভ দিতেই হবে। তো তারপরে কোন কোন ফরম্যাটে সেভ করতে হবে, এক্সপোর্ট দ্য সেভ অ্যাস। অনেকে বলে যে এখানে তো এআই ফরম্যাট নাই, তো এআই ফরম্যাট আমি কেন দেবো? তো এআই ফরম্যাট কোথায় আছে দেখেন এখানে। তো এআই ফরম্যাটটা দেওয়ার জন্য এই যে এখানে বলে দেওয়া আছে, এই এখানে বলছে কি সেভ দ্য ডকুমেন্ট, আমাদের যে জব শিটের মধ্যে বলে দেওয়া আছে, কি বলা আছে, সেভ দ্য ডকুমেন্ট ইউজিং দ্য ডিফল্ট ফাইল ফরম্যাট অফ ইয়ার ভেক্টর বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। মানে কি ডিফল্ট ফাইল ফরম্যাট কোনটা, এআই ডট এআই, ওই এআই ফরম্যাটে কি সেভ করতে হবে। তো ওইটা ফরম্যাট কিন্তু আগেই সেভ করতে হবে। তারপরে আপনারা যে এক্সপোর্ট করে নিতে হবে কোন কোন ফরম্যাটে, সেভ অ্যাজ কপি, কি হতে হবে, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ রেডি, পিডিএফ মানে কি প্রিন্ট রেডি, পিডিএফ, তারপরে ইপিএস, এই ফরম্যাটগুলোতে আমার সেভ করতে হবে। সো আমরা সেভ করা শুরু করি নাকি, সেটাকে এআই ফরম্যাটে আমরা সেভ করছি। এখন কি করব, আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার আগে আমরা দেখি কি কি ফরম্যাট করতে হবে, এসভিজি করতে হবে, ইপিএস করতে হবে, পিডিএফ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ফাইল থেকে সেভ অ্যাস, এই সেভ অ্যাস কপি এখান থেকে করা যায়। আচ্ছা আমরা পিএনজি, জেপিজি এগুলাই করি, ফাইলে গেলাম, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাস না, এক্সপোর্ট ফর স্ক্রিন, আর এক্সপোর্ট অ্যাসে না, এক্সপোর্ট ফর স্ক্রিন। তাহলে কি আমরা যে পুরো যে স্ক্রিনটা আছে, পুরো স্ক্রিনটা আমাকে সেভ করে দিই। এখন দেখেন এখানে কিছু অপশনগুলো আছে, অপশনগুলো মনে আছে, দেখাই দিছিলাম যে এই যে এখানে দেখেন প্রথম যে অপশনটা আসছে, এখানে কি আসছে আর্টবোর্ড 1। তো আমি যদি এখানে সেভ করি আর্টবোর্ড 1 নামে সেভ হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা এডিট করা যায়, কিন্তু এখানে আমরা কি করি, তো লোগো নাম দিয়ে দিই, যেহেতু আমাদের এটা লোগো, আমরা যখনই সেভ করবো এটা অটোমেটিক নাম হয়ে যাবে লোগো। তো তারপরে এখানে আমরা ইয়া করবো, এখানে এক্সপোর্ট টু মানে কোথায় সেভ করবো, ডেস্টিনেশনটা আমরা কি এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যে ফাইলে যদি ক্লিক করি, করার পর আমার এই যে লোগো ডিজাইন ফোল্ডারের মধ্যে আছে, আমার যে নামের ইয়াটা, এটাকে কি বলে, ফাইল পাথ বলা হয়। এই যে আমার কোন ফাইলের মধ্যে আছে, যে আমার যে নামের ফোল্ডারটা আছে মাহফুজ, তারপরে জব 2 ফোল্ডার,
ওর ভিতরে লোগো ডিজাইন, ওই ফোল্ডারের ভিতরে কিন্তু আমি আছি। তো আমি সিলেক্ট করে দিই, ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিই, দিয়ে এইখানে একটা অপশন আছে ওপেন লোকেশন আপনার এক্সপোর্ট, মানে কি এক্সপোর্ট হওয়ার পর আপনার হচ্ছে যে এই ফাইলে এক্সপোর্ট করছেন ওই ফাইলটা অটোমেটিকলি ওপেন হবে, ওপেন হয়ে দেখাবে যে আপনার এটা ওপেন মানে কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সেভ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এটাকে রাখতে পারি যে এক্সপোর্ট হওয়ার পর আপনার অটোমেটিকলি আপনার হচ্ছে ফাইলটা ওপেন হবে, ওপেন হয়ে দেখাবে যে সব কিছু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসছে কিনা। সেক্ষেত্রে আমরা একটা ওভারভিউ হয়ে যাবে জিনিসটা যে অ্যাপ্রোপ্রিয়েট হইলো কিনা। আর একটা আছে ক্রিয়েট সাব ফোল্ডার। তো সাব ফোল্ডার জিনিসটা করবে কি আপনার একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। তো সেক্ষেত্রে ফোল্ডার জিনিসটা তো আমাদের দরকার নেই, আমরা তো নিজে একটা ফোল্ডার তৈরি করছি, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের দরকার নেই, সেইটাকে আনটিক করে দিতে হবে, এগুলো দরকার নেই। তো তারপরে আমরা নিচের দিকে আসি, এখন আছে ফরম্যাট, একটা আছে কি পিএনজি। তো আমাদের যেহেতু পিএনজি তে সেভ করতে বলছে, পিএনজি করতে হবে, তারপর জেপিজি করতে হবে। সে পিএনজি থেকে রাখি, রাখার পর এইখানে যে স্কেলের অপশন আছে, এইখানে এই অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করে এই যে 4x করে দিতে পারি, অথবা আমি আসবো রেজুলেশনের মধ্যে। এই রেজুলেশনে আসে এটাকে 72 যেহেতু আছে, এটা 300 করে দিব। যত কোয়ালিটি ফুল হবে তত কি, যেহেতু আমাদের একটা পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট করতেছি, যেটা কি রাস্টার ফরম্যাট, তাই না? যদি আমরা হচ্ছে শুধু 1x এ রাখতাম তাহলে হচ্ছে কোয়ালিটিটা অনেক খারাপ দেখাতো, একটু ঘোলা ঘোলা দেখাইতো। সেক্ষেত্রে এটাকে করতে হবে রেজুলেশন থেকে 300 পিপিআই, তাহলে হচ্ছে হাই কোয়ালিটি একমাত্র পিকচারের। তো তারপরে দেখেন আর একটা অপশন আছে, দেখেন এটা এখানে অপশন আছে অ্যাড স্কেল। অ্যাড স্কেল জিনিসটা করবে কি, কি করবে, অ্যাড অ্যানাদার স্কেল ফ্যাক্টর কি অর ফাইল ফরম্যাট, ফর এক্সাম্পল পিএনজি, জেপিজি অ্যান্ড মোর। সেই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারি, একসঙ্গে মাল্টিপল ফরম্যাটে আমরা একসঙ্গে সেভ করতে পারি। তো আমি একটা ফরম্যাটে সেভ করলাম, পিএনজি তে সেভ করলাম, আবার এক্সপোর্ট ফর স্ক্রিনে আসলাম, আবার একটা জেপিজি ফরম্যাটে সেভ করলাম। এই কাজটা না করে আমি একসঙ্গে সব ফরম্যাটে একবারে সেভ করে নিতে পারি। কিভাবে করতে পারি, এই জন্য এটা এটা ফরম্যাটটা আমি করে দিয়েছি পিএনজি। এখন আমি অ্যাড স্কেল ক্লিক করলাম, ধর একটা নতুন একটা স্কেল অ্যাড হয়ে গেছে, দেখেন এই ধর পিএনজি ছিল, আবার একটা পিএনজিতে আসছে। তো এটা কি করবো, এটাকে জেপিজি 100 করে দিই, তো জেপিজি করে দিলাম এটা। এখন এই রেজুলেশনটা করে দিব 300, যেহেতু হচ্ছে 300 হাই কোয়ালিটি আমাদের প্রয়োজন, 300 করে দিলাম। এখন আমি আবার একটা স্কেল অ্যাড করি, ধ্যান কতগুলো স্কেল হয়ে গেল, একটা দুইটা তিনটা। আর এই 3 নাম্বার যে স্কেলটা আছে এটাতে করে দেব এসভিজি। এসভিজি আমাদের সেভ করতে হবে এসভিজি ফরম্যাটে, আবার একটা স্কেল অ্যাড করি, এখন এটিতে করবো পিডিএফ ফরম্যাট। দেন একসঙ্গে কিন্তু আমার 4টা ফরম্যাট কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। দেখেন এখানে কি আসছে, সিলেক্ট ওয়ান, মানে কি একটা অবজেক্ট সিলেক্ট করছি, কয়টা ফরম্যাটে সেভ করতেছি, টোটাল 4টা ফরম্যাট, পিএনজি, জেপিজি, পিডিএফ, ইপিএস, এখানে কিন্তু 4টা ফরম্যাট আছে। এই দেন হচ্ছে পিএনজি আছে, জেপিজি আছে, তারপরে এসভিজি আছে এবং পিডিএফ। দেন একটা ফরম্যাটকে আমরা 4টা ফরম্যাটে আমরা সেভ করতে পারি। এখন এক্সপোর্ট আউটপুটে ক্লিক করি, দেন 4টাতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো একটা কাজ বারবার না করে একবারেই আমরা এই কাজটা করে নিতে পারি। পিএনজি 300 রেজুলেশন থেকে আসে, 300 পিপিআই করে দিচ্ছি, তাহলে একবারে হাই কোয়ালিটি হয়। ও পিএনজি না জেপিজি, তো এটা জেপিজি 100টা দেন, যাতে হচ্ছে হাই কোয়ালিটি আসে, তাই না? যে হ্যাঁ কোনটা, এই যে একটা ডট জেপিজি, একটা ডট পিএনজি, একটা এসভিজি, একটা পিডিএফ। এই জেপিজি রে কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড পিছনে আসছে, দেন যে যখন 300 পিপিআই দিছি, দেন হচ্ছে কোয়ালিটিটা অনেক বেশি আসছে, অনেক বেশি জুম করা যাইতেছে। দেন কত আসছে, 8000 বাই 8000 পিক্সেলের। দেন এটা হচ্ছে পিএনজি, দেন ট্রান্সপারেন্ট আসছে, ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, এই জন্য কি ট্রান্সপারেন্ট আসছে। তারপরে আরেকটা আছে পিডিএফ আর একটা ইপিএস। এই 4টা ফরম্যাট আমরা সেভ করছি। আর আরো কিন্তু আরো ইয়া ছিল, আরো ফরম্যাট ছিল, আরেকটা কি ছিল, এসভিজি করছি, জেপিজি করছি, পিডিএফ করছি, কিন্তু ইপিএস ফরম্যাটে কিন্তু করি নাই। ইপিএসটা আমরা কিন্তু ওই যে ইয়াতে কিন্তু নাই, এক্সপোর্ট ফর স্ক্রিনে নাই। ওই ক্ষেত্রে কি করতে হবে, সেভ অ্যাসে আসতে হবে। সেভ অ্যাসে আসার পর এখান থেকে এই ধরনের অনেক অপশন, পিডিএফ আছে, ইপিএস আছে, এসভিজি আছে, এসভিজি জেড আছে, তারপরে এআইটি আছে। তো আমাকে কি করতে হবে, ইপিএস করতে হবে, ইপিএস দিয়ে সেভ করে দিলাম, সেভ। এই দেখেন আমার কি হয়ে গেল, সবগুলো ফরম্যাট সেভ হয়ে গেছে। যতগুলো লোগোর যতগুলো কাজ ছিল সবগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে শেষ। তো লোগোর কাজ শেষ, এখন কি করতে হবে, এইখানে কি করতে বলছে, লোগো প্রেজেন্ট, কি লোগো লোগো প্রেজেন্ট, লোগো হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ। এই হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমাদের এরকম একটা মোকআপ করে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এইরকম একটা এইরকম ডিজাইন বানাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কাজ করি, একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, এটার নাম দিয়ে দিই মোকআপ। তো লোগো মোকআপ নাম দিতে পারি, লোগো মোকআপ। 2000 বাই 2000 পিক্সেলে থাক, এগুলো সব হচ্ছে সব একই থাক, সমস্যা নাই।
থাকা অবস্থায় এইটাকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমাদের এই যে যে লোগোর ইয়াটা আছে, এই যে লোগোগুলো আছে পুরোটাকে কি সিলেক্ট করি, সিলেক্ট করে এই নতুন ডকুমেন্টের মধ্যে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য দুইটা উপায় আছে, একটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইভাবে নিয়ে আসা যাবে। আরেকটা উপায় আছে ক্লিক অ্যান্ড মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপটা কি করে করতে পারি, এই ক্লিক করে ড্র্যাগ করে আমরা এই যে নামটা আছে নামটাতে আসবো, আসে নিচের দিকে আসে, নিচের দিকে আসে এখানে ছাড়িয়ে দেবো, দেখেন হচ্ছে নতুন ডকুমেন্টের মধ্যে এখানে চলে আসছে। এইভাবে আমরা ক্লিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে রাখে দিই। তো যেহেতু আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল করাই আছে, সেক্ষেত্রে আমি কি করবো, একটা শেপ নেই। তো এখান থেকে আমরা একটা স্ট্রোক কালার রেখে ফিল কালারটা নান করে দিয়ে একটা শেপ করি, এরকম করে একটা শেপ তৈরি করি। একটা শেপ তৈরি করলাম, এটাকে সেন্টারে বসাই, অল্টার ধরে এটা একটা কপি নিই, শিপ ধরে এবং অল্টার ধরে কপি নিই, কপি নিয়ে এটাকে সরো করে দিয়ে দিই। তাহলে আমাদের দুইটা শেপ হয়ে গেল এই দিক দিয়ে, দুইটা শেপ হয়ে গেল, দুইটার মধ্যে কালার ফিল করি। তো কালার আমরা এইখান থেকে যে কালারগুলো ছিল এগুলো ডিলিট করে দিছি, এইটাকে কপি করে নিয়ে আসি, এই যে এখানে এই কালারগুলো ইউজ করতে পারি। যেহেতু তাইলে আমাদের যেহেতু এই কালারগুলো ইউজ করতে বলছে, এইটার মধ্যে ওই কালারগুলো ইউজ করি। তো আমি পাইলে চাইলে এই ধরনের কালার, রেড কালারটা ইউজ করে দিই। এই যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে হবে এটা, সেক্ষেত্রে এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। তো এই যে কন্ট্রাস্ট আসতেছে না জিনিসের মধ্যে, কে ফোন দেবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসতেছেন নাকি? আচ্ছা আসেন। তো দেখেন বোঝা গেছে এই জিনিসটা। এখন দেখেন এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। তো দেখা যাচ্ছে একটু, তো দেখেন এইটাতে একটা একটা কাজ কি করতে হবে, এই যে পিছনে যে শেপটা নিছি, এই শেপটা যাতে একটু সামনের দিকে একটু যাতে ভাসে থাকে, এরকম একটা আমাদের ইফেক্ট নিয়ে আসতে হবে। এই ইফেক্টটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এই সাইডের দিকে শেপটা যে ইয়াগুলো আছে, শেপটা আছে, এই শেপের মধ্যে যদি আমরা একটু ব্লার ব্লার করি, একটু হচ্ছে পিছনের দিকে এটা যদি আমরা হচ্ছে একটু শ্যাডো অ্যাড করি, শ্যাডো একটু যদি শ্যাডো অ্যাড করি, তাহলে কি মনে হবে একটু উপরের দিকে ভাসে আছে, এরকম একটা কি ইফেক্ট আসবে। এখন কি মনে হচ্ছে একটা ফ্ল্যাট, তাই না? তো এই জিনিসটা একটু যদি একটু ইয়া করি, একটু শ্যাডো অ্যাড করি, তাহলে কি হবে, একটু একটু ভাসে আছে এরকম একটা ইফেক্ট চলে আসবে। সেক্ষেত্রে দেখেন আমি কি করব, এই যে আমাদের যে দুটো শেপ আছে, বাইরে যে দুটো শেপ নিলাম, এই দুটো শেপ, এই দুটো শেপকে সিলেক্ট করছি, করার পর যাব ইফেক্ট মেনুতে, ইফেক্ট থেকে দেখেন ইফেক্ট মেনুতে আসছে, আসার পর এইখানে দেখেন আপনার অপশন আছে স্টাইলাইজ, মানে স্টাইলাইজের মধ্যে আসলাম, আসার পর দেখেন একটা অপশন আছে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে মনে হয় ড্রপ শ্যাডো একটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন ড্রপ শ্যাডো চলে আসছে। এখন এখানে যে একটা অপশন আছে মোড, মাল্টিপ্লাই, স্ক্রিন, অনেক ধরনের অপশন আছে। তো ড্রপ শ্যাডোর মধ্যে নর্মালি হচ্ছে মাল্টিপ্লাই এই অপশনটাই থাকে, এরকম চেঞ্জ করার দরকার নাই। অপাসিটি আপনি চেঞ্জ করতে পারেন, অপাসিটি কম বেশি বেশি করতে পারেন। এখানে অপশন আছে এক্স অফসেট এবং ওয়াই অফসেট। এই এক্স অফসেটটা কি করবে, এই আপনার শ্যাডোটা হচ্ছে বাম দিকে অথবা ডান দিকে আপনি কোন দিকে নিতে চাইতেছেন, এই জিনিসটা একটু হচ্ছে মেজার করে দেওয়া যাবে। তো আমি একটু হালকা করে এইদিকে ডান দিকে একটু হচ্ছে বার করে দিলাম। আর ওয়াই অপশনটা কি করবে, উপর নিচে আমাদের এটাকে কন্ট্রোল কন্ট্রোল করবে। তো আমি এটা একটু নিচের দিকে একটু শিফট করে দিই, করে দিয়ে একটু অপাসিটি একটু কমাই দিতে পারি। আর ব্লাডটা কি করে, ব্লাডটা কি করবে, এই যে এগুলা কিরকম হচ্ছে একবার হার্ড হবে নাকি একটু স্মুথ হবে, এই যদি ব্লাড যদি জিরো থাকে এরকম হতে হবে, একবারে হার্ড। এই যদি আমরা ব্লার করি, জিনিসটা একটু সফট হয়ে যাবে ব্লাডটা, আমরা এরকম করে একটু ব্লার করে দিতে পারি। করার পর কালারও একটু চেঞ্জ করে দিতে পারি, যদি আমরা কালার প্রয়োজন আছে অন্য কালার করার, সেখান থেকে আমরা এখান থেকে যে কোনো কালার করে দিতে পারি, অথবা করা না করলেও সমস্যা নেই। আরে ওকে, এই আর কি মনে হচ্ছে, একটু মনে হচ্ছে না এই জিনিসগুলো হচ্ছে ভাসে আছে, একটু 3D একটা ভাইব চলে আসছে। এই জিনিসটা আমাদের করতে হবে মোকাপের ক্ষেত্রে, এরকম করে একটা মোকাপ বানাইতে হবে। তো মোকাপের ক্ষেত্রে এইটুকুই কাজ, এর কোনো কাজ, এর বেশি কোনো কাজ নাই। কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে পারি একটু সুন্দর দেখানোর জন্য, একটু দেখেন একটু আর একটু সুন্দর দেখাচ্ছে জিনিসটা। তো এরকম করে আমাদেরকে এই যে মোকাপটা বানাইতে হবে। সো মোকাপটা বানাইলাম, হ্যাঁ, ইফেক্ট থেকে স্টাইলাইজ, দুটো শেপ সিলেক্ট করছি, সিলেক্ট করে ইফেক্ট থেকে এই স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। স্টাইলাইজ কিন্তু নিচের দিকেও একটা আছে, এইটা না উপরেরটা। এটা করার পর এটাকে কি করতে হবে, আমাদের সেভ করে রাখতে হবে। সেভ করবো কি কোন ফরম্যাটে, এআই ফরম্যাটে সেভ করতে হবে, তাই না?
সিআই ফরম্যাটে সেভ করতে হবে, যাতে আমরা অ্যাসরকে দেখাইতে পারি যে আমরা কাজটা আছে। এইটা লোগো মোকআপ দিয়ে যাতে আমরা ডকুমেন্টের নামটা দিয়েছিলাম, অটোমেটিক নাম চলে আসছে। এটাকে সেভ করলাম। সেভ করার পর দেখেন এটা কিন্তু সবগুলো ফরম্যাটে সেভ দিতে হবে। কেন সেভ দিতে হবে? দেখেন এখানে কি বলছে, লোগো প্রেজেন্ট, লোগো হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ করার পর দেখেন তারপরে 9 নম্বর কন্ডিশন আছে, সেভ অ্যাজ কপি এক্সপোর্ট করতে বলছে, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএ, বিপিএস সব ফরম্যাটে। সেক্ষেত্রে আমাদের এই যে মোকআপটা করছি, এই মোকআপটা কি হচ্ছে ওই সবগুলো ফরম্যাটে সেভ দিতে হবে। ওই জন্য ফাইলে গেলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিন, এটার নাম দিয়ে দেই কি, লোগো মোকআপ, মোকআপ দিলাম। তারপর ডেস্টিনেশন আমরা সিলেক্ট করার দরকার নেই, এটা অটোমেটিক সিলেক্টে আছে যেহেতু আমরা সেভ করছি আগেই। তারপরে এখান থেকে এই যতগুলো ফরম্যাট ছিল তেন ওই ফরম্যাটে এইখানে কিন্তু হচ্ছে রেডি করাই আছে ওই ফরম্যাটগুলো, তাহলে এটাকে শুধু হচ্ছে সেভ করো, এক্সপোর্ট করো। আগে যেহেতু আমরা এই ফরম্যাটে সেভ করছিলাম এই জন্য এগুলা অপশনগুলো আছে। সো যেহেতু আমরা হাই কোয়ালিটি করছি একটু সময় লাগবে এক্সপোর্ট হইতে। তো অনলাইনে আছেন আপনারা? জি স্যার, জি এই যে স্যার, সবগুলাই সেভ হয়ে গেছে। তো জিনিসটা কি বোঝা যাইতেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। সো আজকে আর বুঝাই না দেই, শুধু হচ্ছে লোগোর কাজটাই শুধু বুঝাই দিলাম এইটুকুই। ঠিক আছে স্যার। এখন তো বৃষ্টি না পড়ে আপনারা আসতে পারতেন। জি স্যার, এখন বৃষ্টি নাই অবশ্য। আসেন, আসে সিগনেচার দিয়ে যান। ঠিক আছে স্যার। আসেন, যদি কাজটা করতে পারেন এলা আধা ঘন্টার মধ্যে আসেন। ঠিক আছে স্যার। আচ্ছা, বিশেষ কার্ডের কাজ পরে থাক, এখন এইটুকু কাজ করতে পারবেন না যেটা বুঝে দিলাম? জি স্যার, পারবো তো। তো কাজ শুরু করে দেন দেখি এইটুক। আমি কন্ডিশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। না, শীটটাই দিব, শীটটাই আছে কিন্তু, শীটটাই দেই নাকি, শীটটাই হিসাবে দিই। ওই বলছেন আপনি? আহ, ওই যে মিড এখন ক্লোজ করে দেই। হ্যাঁ, হ্যাঁ, ফোনটা দেখেন দেখে আছে কিনা, থাকলে ডাউনলোড